ওকে, আজকের ক্লাস হচ্ছে আমাদের ব্যাংক রিকনসিলেশন। আমি একটু শেয়ার দিয়ে নিই। হ্যাঁ, ওকে, সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো না? ওকে, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের জিরো অ্যাকাউন্ট। আচ্ছা, এখন দেখেন আমরা যেটা করব, এখানে আমরা আজকে ব্যাংক রিকনসিলেশন করব। ব্যাংক রিকনসিলেশন কিভাবে করব এই জিনিসটা আমরা আজকে টোটালি শিখব। ব্যাংক রিকনসিলেশন করতে গেলে আপনাকে প্রথমেই আমরা যেটা শিখছি, আমরা একটা ব্যাংক থাকতে হয়। হ্যাঁ, কিভাবে শিখছি? আমরা চার্ট অফ অ্যাকাউন্টে একটা ব্যাংক মানে ব্যাংক অ্যাড করা শিখছি। হ্যাঁ, যেমন অ্যাকাউন্টিং থেকে যদি আমরা অ্যাডভান্সে যাই, এখানে গিয়ে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট পাবো। এই চার্ট অফ অ্যাকাউন্টে এই যে ব্যাংকের যে লিস্ট, অ্যাড এ ব্যাংক করে এই চার্ট অফ অ্যাকাউন্টে ব্যাংকের লিস্টে আমাদের দেখতে হবে যে ব্যাংক যেটা রিকনসিলেশন করব সেটা এখানে আছে কিনা। এখন ধরেন আমি যদি আমাদের ক্লায়েন্টের কাজের সিচুয়েশনের ক্ষেত্রে বলি, ক্লায়েন্টের কাজের সিচুয়েশন কিরকম ভাবে হবে? ওকে, ক্লায়েন্টের কাজের সিচুয়েশন কিরকম ভাবে হবে? ক্লায়েন্ট আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট পাঠাবে। ব্যাংক স্টেটমেন্ট দেখতে কিরকম আপনারা সবাই চিনেন, তাই তো? ব্যাংক স্টেটমেন্ট একটা পিডিএফ ফাইলে থাকে। সবার ব্যাংক অ্যাকাউন্ট আছে না? তো এই ব্যাংক অ্যাকাউন্টে দেখবেন যে আপনার ব্যাংক স্টেটমেন্ট একটা পিডিএফ ফাইলে পাঠায় আপনাকে ইমেইলে। হ্যাঁ, এই পিডিএফ ফাইলে ব্যাংক স্টেটমেন্ট আপনাকে পাঠায় দিবে, দিয়ে বলবে যে ভাই আমার এই ফেব্রুয়ারি মাসের ইয়েটা পাঠাইলাম, স্টেটমেন্ট পাঠাইলাম, এইটা আপনি আমাকে রিকনসাইল করে দেন। এইটা হবে হচ্ছে সিচুয়েশন। ওকে, এখন এই সিচুয়েশনটাতে যখন আপনি একটা স্টেটমেন্ট হাতে পাবেন পিডিএফ ফাইল, আমরা সেরকম এখন একটা পিডিএফ ফাইল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মেট্রো ব্যাংকের পিডিএফ ফাইল। মেট্রো ব্যাংক হচ্ছে ইউকের একটা ব্যাংক। এই ব্যাংকের একটা পিডিএফ এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখানে দেখেন বলছে কি, এটা হচ্ছে সামারি। হ্যাঁ, এই সামারিটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? এখানে কি দেওয়া থাকে? টাইম দেওয়া থাকে যে 1 ফেব্রুয়ারি 2020 টু 29 ফেব্রুয়ারি 2020, তার মানে টোটাল ফেব্রুয়ারি মাস 2020-এর স্টেটমেন্ট উনি পাঠিয়েছেন এবং বলছেন যে এই যে স্টেটমেন্টটা দেখে, এই লেনদেন দেখে আপনি আমাদেরকে ব্যাংক রিকনসিলেশন করে দেন। এখন রিকনসিলেশনের মানে সবাই জানেন তো না? রিকনসিলেশন মানে হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, বাংলায় যেটা বলে আর কি। সেই কাজটাই আমরা এখানে কুইক বুকে কিভাবে, সরি জেরোতে কিভাবে করব সেটা আমরা এখানে দেখবো আর কি। ওকে, এখন ধরেন এই স্টেটমেন্টটা হাতে পাওয়ার পর আপনার সিচুয়েশন কয়েক রকম হতে পারে। প্রথম সিচুয়েশন দেখতে হবে যে এই যে মেট্রো ব্যাংক নামক ব্যাংকটা, এইটা আপনার যে ক্লায়েন্ট, সে তার চার্ট অফ অ্যাকাউন্টে আছে কিনা, মানে তার এই ব্যাংকটা তার চার্ট অফ অ্যাকাউন্টে এন্ট্রি দিয়েছে কিনা। যদি এন্ট্রি দেয় তাহলে তো আমরা মেট্রো ব্যাংক নামে এখানে একটা মেট্রো ব্যাংক পাবো। আর যদি না দেয় তাহলে এখানে কোনো ব্যাংক এরকম থাকবে না। তো প্রথম সিচুয়েশন হচ্ছে আপনাকে ব্যাংক রিকনসিলেশন করতে বলছে ঠিকই, কিন্তু আপনাকে কোনো মানে ওনার এই জেরোতে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা নাই। এটা গেল একটা। যদি না থাকে তাহলে আমরা চার্ট অফ অ্যাকাউন্টটাকে অ্যাড করব। এখন দ্বিতীয় সিচুয়েশন কি? দ্বিতীয় সিচুয়েশন হচ্ছে যে ব্যাংক আছে ওনার এখানে, কিন্তু যেটা ওপেনিং ব্যালেন্স বা যেটা ফেব্রুয়ারির 1 তারিখে যে ব্যালেন্স থাকার কথা, সেই ব্যালেন্স এবং ডেট ঠিক নেই। তাহলে আমাদেরকে এখানে যেটা করতে হবে, আগে প্রথমে ব্যাংকটা দেখতে হবে, ব্যাংক আছে, ওপেনিং ব্যালেন্স ঠিক নাই, সেটা ঠিক করতে হবে। তৃতীয় হচ্ছে ব্যাংকও আছে, ওপেনিং ব্যালেন্সও আছে, কিন্তু কোনো লেনদেন করা নেই। সব সিচুয়েশনেই আমরা ব্যাংক রিকনসিলেশন করতে পারবো। তাহলে আমরা প্রথম সিচুয়েশনে যাই। প্রথম সিচুয়েশনে বলছে কি, আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যে স্টেটমেন্ট পাঠিয়েছে, সেই স্টেটমেন্টে দেখা যাচ্ছে কি নাই, এই স্টেটমেন্ট ওয়াইজ যে মেট্রো ব্যাংকটা আমাদের এখানে থাকার কথা, আমাদের কুইক বুক, সরি জেরোতে, সেই জেরোতে
মেট্রো ব্যাংক নামে কোনো ব্যাংক নেই। তো প্রথম সিচুয়েশন অনুযায়ী আমাদের কি করতে হবে, এই ব্যাংকটা এখানে তুলে ফেলতে হবে। ওকে, তাহলে আমরা অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিব, চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিব। দেওয়ার পর যেহেতু আমাদের এখানে ব্যাংক কানেক্ট করা নাই, তো আমরা এখান থেকে ব্যাংক নিতে পারবো না, আমরা ব্যাংক নিব অ্যাড উইদাউট ব্যাংক ফিড থেকে। এখানে ক্লিক করব, কন্টিনিউ। ওকে, এখন আসেন ব্যাংকের নাম। ব্যাংকের নাম বলছে মেট্রো ব্যাংক। এখন মেট্রো ব্যাংক, ওকে, এখন বলছে অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেম কি হবে? অ্যাকাউন্ট নেম নর্মালি ধরেন আমাদের প্রতিষ্ঠানের নাম যদি হয় স্কোয়ার ফার্মা, তাহলে আমরা যদি একটা আইএফআইসি ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, তাহলে কি হবে, আমাদের ব্যাংকের নাম হবে হচ্ছে আইএফআইসি ব্যাংক, আর ইসের নাম হবে, অ্যাকাউন্টের নাম হবে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, তাই তো? তো আমরা সেইভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেই। আমাদের ইসের নাম হচ্ছে, কোম্পানির নাম হচ্ছে কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাসেসরিজ। এটা আমি সংক্ষেপে দিলাম আর কি, হ্যাঁ, সংক্ষেপে দিলাম কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাসেসরিজ। আমার ব্যাংকের নাম হচ্ছে মেট্রো ব্যাংক। মেট্রো ব্যাংক। এখন আসেন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে মেট্রো ব্যাংকের যে আমার ইনফরমেশন, এখান থেকে আমরা দেখব আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এইটা, এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমি পাশে বসিয়ে দেবো আমার সুবিধার্থে। ওকে, এটা বসাতে হবে এমন কোনো রুলস নাই, বাট আমি এটা বসিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার ব্যাংকের নাম হলো মেট্রো ব্যাংক, আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে এইটা। এখন আসেন অ্যাকাউন্ট টাইপ। আমরা জিরোতে বলছিলাম যদি ক্রেডিট কার্ড না হয় তাহলে বাকি সব হবে অ্যাকাউন্ট টাইপে আদার্স। এরপর আমাকে বলছে কি অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার কোনটা, এটাই অ্যাকাউন্ট নাম্বার। ওকে, এই যে এটাই অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, এখানে অবশ্যই আমি লাস্ট 4টা ডিজিটও দিতে পারি সংক্ষেপে বোঝানোর জন্য। লাস্ট 4টা ডিজিট, এটা হলো অ্যাকাউন্ট নাম্বার। আর কোড কি বলছে? কোড বলছে যে এটার একটা কি বলে, চার্ট অফ অ্যাকাউন্টের কোড দিতে হবে, চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আমরা দিলাম 102। ওকে, কারেন্সি ধরলাম ব্রিটিশ পাউন্ড, এটা যেটা আছে সেটাই ধরি। আপনাদের যার ক্লায়েন্টের যেটা থাকবে সেটা কারেন্সি সেটা করে দিতে হবে, হ্যাঁ, দিয়ে অ্যাড অ্যাকাউন্ট। ওকে, তাহলে প্রথম কাজ যেটা ছিল, প্রথম যে সমস্যাটা ছিল সেটা হলো যে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যে স্টেটমেন্ট পাঠিয়েছে সেই স্টেটমেন্ট ওয়াইজ এখানে ব্যাংকের নামই তোলা ছিল না। তাহলে আমরা একটা ব্যাংকের নাম তুললাম, এই যে ব্যাংকের নাম তুললাম, হ্যাঁ, 102তে চলে এসছে সিটিপিএ, হচ্ছে কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাসেসরিজ, সংক্ষেপে লেখা আছে মেট্রো ব্যাংক। এটা হচ্ছে অ্যাকাউন্টের লাস্ট 4টা ডিজিট, যাতে আমরা বুঝতে পারি এটা কোন অ্যাকাউন্ট। এখন দেখেন ব্যাংকের নাম তো এখানে তুলে ফেলছি। এখন আসেন দ্বিতীয় সিচুয়েশনে। দ্বিতীয় সিচুয়েশন কি, আপনি স্টেটমেন্ট হাতে পাওয়ার পর দেখলেন যে এই ব্যাংক আছে, কিন্তু ব্যাংকের ওপেনিং ব্যালেন্স, এই যে ওপেনিং ব্যালেন্স ঠিক নেই। ওপেনিং ব্যালেন্সটা আমরা কোথায় পাবো? এখানে আসি, আমরা স্টেটমেন্টে একটু নিচের দিকে আসি, এখানে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট সামারি, হ্যাঁ, এই অ্যাকাউন্ট সামারিতে আসলে দেখেন আমরা এখানে অনেকগুলো ইনফরমেশন পাবো। একটা ইনফরমেশন হচ্ছে এটা কোন সময়ের স্টেটমেন্ট, সময় হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের স্টেটমেন্ট। এখানে বলছে দেখেন ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স কত হবে? 399.47। এরপর বলছে কি টোটাল মানি ইন, ইন মানে আপনার এই অ্যাকাউন্টে টোটাল কত টাকা এই সময়ের মধ্যে রিসিভ হয়েছে সেটা। আরটা হচ্ছে টোটাল মানি আউট, এই যে 1 থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার এত টাকা অ্যাকাউন্ট থেকে এক্সপেন্স হয়েছে, বের হয়ে গেছে। এরপর বলছে এন্ডিং ব্যালেন্স কত? 320.07। তার মানে 1 ফেব্রুয়ারি 2020-এ আমার ওপেনিং ব্যালেন্স ছিল 399.47। এটা যদি 1 ফেব্রুয়ারির ওপেনিং ব্যালেন্স হয়, তার মানে হচ্ছে জানুয়ারির ক্লোজিং ব্যালেন্স ছিল এটা। 31 জানুয়ারির ক্লোজিং ব্যালেন্স যেটা, সেটাই হচ্ছে 1 ফেব্রুয়ারির ওপেনিং ব্যালেন্স, হ্যাঁ। তো আমরা ওপেনিং ব্যালেন্স পেলাম। এখন যদি এমন হয় যে ওপেনিং ব্যালেন্স এখানে দেওয়া নাই, আমাদের এখানে ওপেনিং ব্যালেন্স আসলেই দেওয়া নাই,
দেখেন ওপেনিং ব্যালেন্স কত, 0। এখন যদি এই ব্যালেন্সটা আমাদের দেওয়া না থাকে তাহলে আমরা যদি কিয়ামত পর্যন্ত রিকনসাইল করে রিকনসাইল মিলবে না, কারণ ওপেনিং ব্যালেন্স ছাড়া তো মানে ওপেনিং ব্যালেন্স ছাড়া তো মিলবেই না, বা সঠিক ওপেনিং ব্যালেন্স ছাড়াও মিলবে না। ওকে, এখন আমরা এই ওপেনিং ব্যালেন্সটা দিব কি করে? এই ওপেনিং ব্যালেন্স জিরোতে দেওয়ার ক্ষেত্রে আপনি যখনই ব্যাংক অ্যাড করবেন বা যখনই ক্লায়েন্টের ব্যাংক অ্যাকাউন্টগুলো দেখবেন, ওপেনিং ব্যালেন্স দেওয়ার ক্ষেত্রে ওপেনিং ব্যালেন্স মানে কি, আমার অ্যাকাউন্টে টাকা আসবে, আমার অ্যাকাউন্টে টাকা, আমি ধরেন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো 1,000 টাকা দিয়ে, তাহলে আমি অ্যাকাউন্টে 1,000 টাকা জমা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে, তাই না? তার মানে মানি ইন হবে। এই যে মানি ইন হবে, এই মানি ইন করার ক্ষেত্রে জেরোতে সিস্টেম হচ্ছে রিসিভ মানি দিয়ে করতে হয়। প্লাসে যাব, প্লাসে গিয়ে রিসিভ মানি, এই রিসিভ মানিতে ক্লিক করলে এখানে দেখেন আপনার দুইটা ব্যাংক এখানে আছে, দুইটা ব্যাংক দেখাচ্ছে, আপনি কোন ব্যাংকে রিসিভ মানি করবেন, মানে কোন ব্যাংকে আপনার টাকা ঢুকছে। আমরা মেট্রো ব্যাংকটাকে সিলেক্ট করে নেক্সট করে দিব। ওকে, এখন দেখেন আমাদের এই যে টাকাটা 399.47, এই যে এই টাকাটার ওপেনিং ব্যালেন্স ছিল কবে, 1 ফেব্রুয়ারি 2020-এ। তার মানে আমার এখানে ডেট হবে 1 ফেব্রুয়ারি 2020, এই যে 2020 ফেব্রুয়ারি। ওকে, এখান থেকে আমার 1 ফেব্রুয়ারি 2020-এ আমার এই ব্যালেন্সটা হবে, তার মানে ডেটটাকে আমি ঠিক করে নিলাম। এখন দেখেন এই জায়গায় এই যে ফ্রম কোথা থেকে আসছে, হ্যাঁ, এই ফ্রমে আপনারা লিখবেন ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স লিখে এটার উপর ক্লিক করবেন, ওপেনিং ব্যালেন্স চলে আসবে। হ্যাঁ, ফ্রম ওপেনিং ব্যালেন্স ডেটটা ঠিক করলাম, রেফারেন্স একটা দিয়ে দিতে পারি, ধরনের রেফারেন্স দিয়ে দিই। ওকে, এখন এই ওপেনিং ব্যালেন্সটা দেওয়ার জন্য 399.47, এইটা দেওয়ার জন্য আমরা কোনো আইটেম সিলেক্ট করব না, কারণ এটা কোনো আইটেমের এগেনস্টে আসে নাই। ডেসক্রিপশনে লিখবো হচ্ছে ওপেনিং ব্যালেন্স। ওকে, কোয়ান্টিটিতে লিখবো 1, আর এই যে ইউনিট প্রাইসে আমরা এই অ্যামাউন্টটা বসাবো। আপনি যদি এই অ্যামাউন্টের ঘরে বসানোর চেষ্টা করেন, এটা কিন্তু এখানে আসবে না। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই ওপেনিং ব্যালেন্স এটা কিভাবে আসছে, কোন অ্যাকাউন্ট থেকে আসছে, অ্যাকাউন্ট মানে কোন চার্ট অফ অ্যাকাউন্টে এখানে হিট করবে এখানে বলা আছে। হ্যাঁ, এখানে দেখেন এই চার্ট অফ অ্যাকাউন্ট আপনি দুইভাবে দিতে পারেন। যদি এটা সেলস থেকে আসে, সেটা অ্যাডভান্স পেমেন্ট হোক বা যেভাবেই হোক, সেটা আপনি এখানে সেলস দিতে পারেন। আর এখানে ভ্যাট দিতে হবে নো ভ্যাট। নো ভ্যাট কেন দিতে হবে সেটা বলছি। আর একটা দিতে পারেন যদি আপনার মালিকের থেকে আসে, হ্যাঁ, তাহলে আপনি এই যে ক্যাপিটাল, অর্ডিনারি সেলস বা ওনার্স ইকুইটি, এখান থেকে যে কোনো একটা কিছু দিতে পারেন, ইকুইটি থেকে। হ্যাঁ, ইকুইটি, হ্যাঁ, ওনার এফ ওয়ান ইন্ট্রোডিউসড, আচ্ছা এটাও দিতে পারেন। তার মানে আপনি এখানে দুইটা জিনিস দিতে পারেন, একটা হচ্ছে যদি সেলস থেকে আসে, যদি অ্যাডভান্স পেমেন্টও হয় তাও সেলস থেকে আসলে এটা দিতে পারেন। আর যদি আপনি নিজের টাকা দিয়ে ওনার্স ইকুইটি মানে ওনার্স থেকে খোলেন, ধরেন আপনি 399.47 টাকা দিয়ে মাত্র ব্যাংক অ্যাকাউন্টটা খুলছেন, তাহলে তো আপনি এখান থেকে যাবে। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো অ্যামাউন্টটা এমন 399.47, তার মানে এইটা কনফার্ম আপনার জানুয়ারি মাসের এন্ডিং ব্যালেন্স থেকে আসছে। কারণ আমি যদি নতুন অ্যাকাউন্ট খুলি, আমি হয় 100 টাকা দিয়ে খুলবো, 500 টাকা দিয়ে খুলবো, 399.47 টাকা দিয়ে কেউ খুলবে না। তো যার কারণে আমরা এখানে সিচুয়েশনটা বুঝে আমরা আপাতত এটা সেলস থেকে দিয়ে দিই, হ্যাঁ, যাতে আমরা বুঝতে পারি যে এটা আমার রেভিনিউ থেকে আসছে। ওকে, আগের মাসে। তো ঠিক আছে, তাহলে এইটা আমার ওপেনিং ব্যালেন্স, এইভাবে আমরা দিব। আর এই যে এখানে দেখেন বলছে কি 20% ভ্যাট অন ইনকাম, আচ্ছা এইটা যদি আমার থাকে তাহলে আমার এখানে কিন্তু ভ্যাট যোগ হচ্ছে, আমার কিন্তু অ্যামাউন্ট 399.47 থাকতেছে না। হ্যাঁ, এবং ব্যাংকে কিন্তু আমরা আলাদা করে ভ্যাট কোনো কিছু দেইও না। যেমন ধরেন আমি যদি একটা প্রোডাক্ট কিনি, ধরেন স্বপ্ন থেকে আমি একটা প্রোডাক্ট কিনলাম 100 টাকার, সেটার উপর ভ্যাট আছে 15%। এখন আমাকে বললো যে আপনার টোটাল ভ্যাট সহ টোটাল হচ্ছে 115 টাকা। হ্যাঁ, 115 টাকা। তো আমি কি করলাম, আমার কার্ড দিলাম, কার্ড থেকেও 115 টাকা কেটে নিল। এখন এখানে যে লেনদেনটা করব আমি, এখানে যদি আমি ভ্যাট অ্যামাউন্টটা 115 প্লাস ভ্যাট অ্যামাউন্ট দিই, তাহলে আমার অ্যামাউন্ট মিলবে না। মানে ব্যাংকে আমরা সবসময় ট্রানজেকশন করি উইথ ভ্যাট,
টোটাল অ্যামাউন্টটা পাঠাই সবসময়, টোটাল অ্যামাউন্টটা কেটে নেয়। যার কারণে আমরা এখানে ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে অলওয়েজ নো ভ্যাট দিব, কারণ এর মধ্যে ভ্যাট অবশ্যই আছে। ওকে, তাহলে আমরা ওপেনিং ব্যালেন্সটা দিব কি করে? প্রথমে আমরা রিসিভ মানিতে যাব, প্লাস নিউ থেকে রিসিভ মানিতে যাব, গিয়ে এখানে ফ্রম ওপেনিং ব্যালেন্স লিখে যে ওপেনিং ব্যালেন্স কথাটা নিচে আসবে এটা সিলেক্ট করলে ওপেনিং ব্যালেন্স এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। ডেট দিব আমাদের স্টেটমেন্ট ওয়াইজ, স্টেটমেন্টে যে ডেট আছে সেই ডেট দিব। দেওয়ার পরে আমরা এখানে একটা রেফারেন্স নাম্বার দিব, এটা ডিপেন্ড করবে, এটা ফিক্স কিছু না, এটা যদি ক্লায়েন্টের রেফারেন্সের কোনো আলাদা কিছু থাকে তাহলে এখান থেকে রেফারেন্স নাম্বার দিব। দিয়ে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট যদি আমার এটা প্রথম মানে খোলা অ্যাকাউন্ট হয়, ক্লায়েন্ট আমাকে বলতেছে যে আমি মাত্র অ্যাকাউন্টটা খুলছি বা এটা আমি অ্যাকাউন্টটা খুলছি, এখানে লেনদেন করে নেই, তাহলে আমরা এখানে ওনার্স ইকুইটি থেকে দিয়ে আমরা এই অ্যামাউন্টটা লিখব। আর যেহেতু আমরা এখানে বুঝতেই পারছি যে এটা আমার আগের মাসের এন্ডিং ব্যালেন্স ছিল 399.47 দিয়ে তো আর কেউ অ্যাকাউন্ট ওপেন করে না, তো যার কারণে আমরা এখানে এটা আপাতত সেলস থেকে দেখাইলাম, সেলস থেকে এই টাকাটা আমার আসছে দেখায়। আমরা কি করব, কোয়ান্টিটি 1 এবং অ্যামাউন্টটা বসাবো এখানে। অ্যামাউন্ট যদি এখানে বসানোর চেষ্টা করেন এখানে কিন্তু কোনো কিছু সিলেক্টই করতে পারবেন না, এখানে যেমন যেটা সিলেক্ট হচ্ছে, হ্যাঁ, এখানে কিন্তু এটা সিলেক্ট হবে না। তো এখানে বসায় আমরা টোটাল এটাকে সেভ করে দিব। এখন ধরেন সিচুয়েশনটা কি হলো, আমি একটা ডুপ্লিকেট ট্যাব তৈরি করি। ওকে, এখন প্রথম সিচুয়েশন কি ছিল? প্রথম সিচুয়েশন আপনি ক্লায়েন্টের কাছ থেকে ব্যাংক স্টেটমেন্ট পাইছেন, কিন্তু মানে ব্যাংক অ্যাকাউন্টে জেরোতে করা ছিল না, আপনি ব্যাংক অ্যাকাউন্ট করছেন, এরপরে দেখলেন যে ওপেনিং ব্যালেন্স দেওয়া নাই, ওপেনিং ব্যালেন্স দিলেন, এটা হচ্ছে আপনার প্রথম সিচুয়েশন। এখন আসেন সেকেন্ড সিচুয়েশনে যাই। এখানে আমি অপশনে গিয়ে এডিট ট্রানজ্যাকশন করব। এটা কোনটা এডিট ট্রানজ্যাকশন করতেছি জানেন? যেটা হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্সের। আচ্ছা, এইখানে ধরেন আমি দিলাম হলো 500, এইখানে ডেট দিলাম হচ্ছে আমি ধরো অন্য একটা ডেট দিলাম, হ্যাঁ, এটাকে আমি আপডেট করলাম, এটা তো আমি করলাম। এখন আপনি যেটা দেখলেন, আপনি স্টেটমেন্ট পাইলেন, স্টেটমেন্ট পাই আপনি দেখলেন যে ঠিক আছে ক্লায়েন্ট আমাকে ফেব্রুয়ারি 1 থেকে 29 পর্যন্ত 2020-এ রিকনসিলিয়েশন করতে দিয়েছে, এটা হচ্ছে আমার ইনফরমেশন। ওকে, এখন আপনি তার জেরোতে অ্যাক্সেস নিলেন, জেরোতে অ্যাক্সেস নিয়ে ঢুকলেন, ঢুকে দেখতেছেন কি অ্যাডভান্স, আমরা প্রথমে যাব চার্ট অফ অ্যাকাউন্টে, চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে দেখবো ব্যাংকটা আছে কিনা। আমরা দেখলাম দ্বিতীয় সিচুয়েশনে দেখলাম যে ব্যাংক আছে, ব্যাংক আছে, কিন্তু আমরা ওপেনিং ব্যালেন্স দেখতেছি 500, ওপেনিং ব্যালেন্স হওয়ার কথা কত, 399.47। ওকে, এখন যদি এই অবস্থা হয় তাহলে আমরা এটাকে ঠিক করতে হবে, এটা ঠিক না করলে তো আপনি 500 টাকা ওপেনিং ব্যালেন্স নিয়ে তো এই স্টেটমেন্টে কোনোদিন আপনি ব্যাংক রিকনসিলিয়েশন মিলাতে পারবেন না। ওকে, তো আমরা কি করব, আমরা এইটার উপরে এই যে সংখ্যাটার উপরে ক্লিক করব, ক্লিক করে আমরা ট্রানজ্যাকশনটা ওপেন করব। এই যে ট্রানজ্যাকশন 28 ফেব্রুয়ারি, ডেটও ঠিক নেই, 28 ফেব্রুয়ারি 500 টাকা, এটাকে আমরা ওপেন করব, ক্লিক করে ওপেন করব ট্রানজ্যাকশন। এরপর এই অপশন থেকে যাব হচ্ছে এডিট ট্রানজ্যাকশন, গিয়ে আমরা দেখেন এইখানে ডেটটা চেঞ্জ করব, ডেটটা ছিল কবে আমার 1 তারিখ, এবং এই যে অ্যামাউন্টটা এটা চেঞ্জ করব 399.47, এটাকে অবশ্যই অবশ্যই আমাকে এডিট করতে হবে, হ্যাঁ, এটাকে আমি আপডেট দিব। তাহলে দ্বিতীয় সিচুয়েশনে যদি আমরা পড়ি যে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যে অ্যাকাউন্টটা দিয়েছেন সেই অ্যাকাউন্টটার এখানে তুলেছেন, কিন্তু উনি ভুলভাল কিছু ট্রানজ্যাকশন করেছেন, যার কারণে ওনার ওপেনিং ব্যালেন্স স্টেটমেন্ট ওয়াইজ ঠিক নাই এবং ডেটও ঠিক নেই, তাহলে আমরা অবশ্যই আগে এই ডেট এবং ওপেনিং ব্যালেন্সটা ঠিক করে নিব। ওকে, তাহলে দ্বিতীয় সিচুয়েশন আমরা পেলাম। এখন ধরেন এখন হচ্ছে ওপেনিং ব্যালেন্সটা আগে অবশ্যই ঠিক করে নিতে হবে, এর কারণ হলো ওপেনিং ব্যালেন্স যদি আপনি ঠিক করে না নেন তাহলে ওই যে যেটা বললাম যে আপনি সারা জীবন ধরে এটার
রিকনসিলিয়েশন করলেও রিকনসিলিয়েশন মিলবে না। ওকে, তাহলে আমাদের এই কাজটা প্রথমে করে নিতে হবে। এখন আসেন, এটা হচ্ছে আমার ব্যাংক। এই ব্যাংকটা আমি কোথায় পেয়েছি? ব্যাংকটা আমি পেয়েছি যে অ্যাকাউন্ট থেকে, দেখেন ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্ট। এই ব্যাংক অ্যাকাউন্টে গেলে আমরা এই ব্যাংকটা পাবো। এখন ব্যাংক অ্যাকাউন্ট তো আমার চার্ট অফ অ্যাকাউন্টেও আছে। এই যে অ্যাডভান্সে গিয়ে চার্ট অফ অ্যাকাউন্টে গেলেও আমি ব্যাংক অ্যাকাউন্ট পাই। চার্ট অফ অ্যাকাউন্টে গেলেও আমি ব্যাংক অ্যাকাউন্ট পাই। এই ব্যাংক অ্যাকাউন্ট এবং এই যে অ্যাকাউন্টিং থেকে শুরুতে, এই যে এখানে দেখেন আমি ব্যাংক অ্যাকাউন্ট পাই এখানে, তাই তো? আবার এই যে অ্যাকাউন্ট থেকে এই ব্যাংক অ্যাকাউন্ট, এখানে গেলেও আমি ব্যাংক অ্যাকাউন্ট পাই। এই দুটো ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তফাৎটা কি? এই দুটো ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তফাৎ হচ্ছে, এই অ্যাকাউন্টিং থেকে যে ব্যাংক অ্যাকাউন্টটা আমরা পাই, এই ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে আমার ব্যাংকের যে স্টেটমেন্ট সেটা। আর এই যে অ্যাডভান্সে গিয়ে যে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট পাই, সেটা হলো আমার যে ব্যাংকের লেনদেন করি, আমার যে চার্ট অফ অ্যাকাউন্ট সেটা। এখানে খাতা হলো দুইটা, একটা হলো ব্যাংকের খাতা, একটা হচ্ছে আমার খাতা। যখন আমরা লেনদেন করি, ব্যাংক তার খাতায় হিসাব তোলে, আমি আমার খাতায় হিসাব তুলি। আমি যে আমার খাতায় হিসাব তুলি, এই অ্যাকাউন্টটার নাম হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট, এবং এটা আমরা এখান থেকে গিয়ে এই যে অ্যাডভান্সে গিয়ে চার্ট অফ অ্যাকাউন্টটা পাচ্ছি। মানে আমি আমার এই সিস্টেমে আমার ব্যাংকের নামে যত লেনদেন করি সেটা থাকে ওখানে। আর এই যে অ্যাকাউন্টিং থেকে যে ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যাংক অ্যাকাউন্টে যদি আমাদের ব্যাংক কানেক্ট করা থাকতো তাহলে এখানে লেনদেনগুলো দেখতে পেতেন। যেহেতু ব্যাংক কানেক্ট করা নাই, ম্যানুয়ালি আমাদেরকে লেনদেনগুলো দিতে হবে। তার মানে স্টেটমেন্ট, ব্যাংকের খাতা থেকে ব্যাংক ফেব্রুয়ারি মাসের যে স্টেটমেন্ট, ফেব্রুয়ারি মাসের যে লেনদেন সেটা আমাকে পাঠিয়েছে, সেইটা যখন আমি এখানে তুলবো তাহলে এটা ব্যাংকের খাতার হিসাবগুলো এখানে উঠবে। তার মানে এই যে অ্যাকাউন্টিং থেকে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ব্যাংক স্টেটমেন্ট, আর এই যে অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্স থেকে চার্ট অফ অ্যাকাউন্ট, সেখানে গিয়ে আমরা পাবো হচ্ছে আমার স্টেটমেন্ট, আমি যে নিজে লেনদেনগুলো করছি। এখন এই দুইটা স্টেটমেন্ট পাশাপাশি মিলালেই কেবলমাত্র ব্যাংক রিকনসিলিয়েশন করা সম্ভব। ওকে, আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আর একবার দেখবেন, আমি রেফারেন্স হিসেবে ভিডিও আরও দিয়ে দিব। তাহলে যেটা হবে কি, যে আপনারা এই ভিডিওটা কমপক্ষে 2 থেকে 3 বার দেখে দেখে প্র্যাকটিস না করলে এটা কোনোদিনও শিখতে পারবেন না, 100% ভুলে যাবেনই। ওকে, এখন আসেন, এই যে অ্যাকাউন্টিং থেকে আমরা ব্যাংক অ্যাকাউন্টে আসলাম, এই অ্যাকাউন্টিং থেকে ব্যাংক অ্যাকাউন্টে আসলে কি হয়, এটা আমরা ব্যাংকের যে স্টেটমেন্ট, ব্যাংকের যে খাতার হিসাব, সেই খাতার হিসাবটা আমরা এখানে পাই। ওকে, আর এই যে অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্সে যে, অথবা এখানেও শর্টকাট আছে, এই যে অ্যাডভান্সের আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্ট, এখানে গেলে এই যে 102 সিটিপিএ, কম্পিউটার টেক পিসি অ্যাক্সেসরিজ, এখানে যে অ্যাকাউন্টটা, এখানে যদি আমরা যাই, এই সংখ্যাগুলো ক্লিক করতে হবে, এখানে যদি আমরা যাই তাহলে এইটা হচ্ছে আমরা যে লেনদেন করতেছি। যেমন আমরা একটু ওপেনিং ব্যালেন্স দিচ্ছি, একটা ওপেনিং ব্যালেন্স দেখাচ্ছে এখানে। আরো যদি কোনো লেনদেন থাকতো যে এই ব্যাংক থেকে অমুক জায়গায় পেমেন্ট করছি, এই ব্যাংক থেকে অত টাকা রিসিভ করছি, তাহলে এই লেনদেনগুলো আমার খাতায় থাকতো, আমার চার্ট অফ অ্যাকাউন্টে থাকতো। হ্যাঁ, তার মানে আমার এইটা এবং এই যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই যে মেট্রো ব্যাংক, এই দুইটার হিসাব আমার মিলাইলেই আমার ব্যাংক রিকনসিলিয়েশন মিলে যাবে। ওকে, এখন আসেন এই কাজটাই আমরা করব। একটা তো হলো আমার চার্ট অফ অ্যাকাউন্টে আমার হিসাব আছে, ওটা ডিফারেন্ট ইস্যু। এখন হচ্ছে ব্যাংক যে হিসাব নিকাশগুলো আমাকে দিয়েছে, এই যে এটা দিয়েছে, এখন এইটার হিসাব নিকাশগুলো আমাকে আমার খাতায় তুলতে হবে, মানে আমার সিস্টেমে তুলতে হবে। ওকে, এটার জন্য আমি কি করব দেখেন, এটার জন্য প্রথমেই যেটা করতে হবে, প্রথমেই দেখেন আমার এখানে একটা জিনিস দেখাচ্ছে, এটা একটু দেখেন। দেখেন এইটা, এটা হচ্ছে ব্যাংক। হ্যাঁ, এই যে ব্যাংক অ্যাকাউন্টে, অ্যাকাউন্টিং থেকে ব্যাংক অ্যাকাউন্টে আসলাম, এসে আমার এখানে দুইটা ব্যাংক, একটা হচ্ছে এইচএসবিসি আর একটা হচ্ছে মেট্রো ব্যাংক। হ্যাঁ, ধর আমি মেট্রো ব্যাংকের উপরে ক্লিক করব, তাহলে কি হবে, আমার এই মেট্রো ব্যাংকের লেনদেনগুলো এখানে দেখাবে। এখানে কিন্তু একটু আগে আমরা ছিলাম, এই যে এই ট্যাবে দেখেন, এখানে কিন্তু একটু আগে ছিলাম। আচ্ছা, এইখানে দেখেন এই ব্যাংকে আসলে আপনাকে জিনিস দেখাবে কয়েকটা। প্রথমটা হচ্ছে, বলছে স্টেটমেন্ট ব্যালেন্স জিরো, আর ব্যালেন্স ইন জিরো কত, 399.47। স্টেটমেন্ট ব্যালেন্স কোনটা,
এখানে দেখেন ব্যাংক থেকে যে স্টেটমেন্ট আমরা পাচ্ছি সেই স্টেটমেন্ট ওয়াইজ ব্যালেন্স জিরো। এই যে এখানে দেখেন ব্যাংক স্টেটমেন্ট, এই ব্যাংক স্টেটমেন্টের এখানে যে ব্যালেন্স থাকবে এই ব্যালেন্স আর স্টেটমেন্ট ব্যালেন্স অলওয়েজ সেম থাকবে। মানে এই ব্যাংক স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট ব্যালেন্স এই দুটো হচ্ছে লিঙ্কড। আর ব্যালেন্স ইন জিরো মানে হচ্ছে আমার চার্ট অফ অ্যাকাউন্ট, তার মানে অ্যাকাউন্ট ট্রানজেকশন এবং ব্যালেন্স ইন জিরো এইটা অলওয়েজ এই ব্যালেন্স সেম থাকবে। এখানে দেখেন আমি আমার চার্ট অফ অ্যাকাউন্টে একটা ওপেনিং ব্যালেন্স দিচ্ছি, যার কারণে আমার এখানে ব্যালেন্স 399.47 দেখাচ্ছে। ওকে। আর স্টেটমেন্ট ব্যালেন্সের স্টেটমেন্ট এখনো আপলোড করি নাই বা স্টেটমেন্ট এখনো তুলি নাই, যার কারণে স্টেটমেন্ট ব্যালেন্স জিরো, এখানে কোনো ট্রানজাকশন নাই। তার মানে আপনারা অবশ্যই ক্লায়েন্টের এই অ্যাকাউন্ট যদি করা থাকে তাহলে সেই অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স ঠিক করে আপনারা এখানে এসে দেখবেন যে ওনার এখানে আরো এলোমেলো কোনো ট্রানজাকশন আছে কিনা। ওকে। অন্য কোনো ট্রানজাকশন থাকলেও কোনো সমস্যা নেই, কোনো ট্রানজাকশন ডিলিট করতে হবে না। হ্যাঁ, আমরা এটা রিকনসাইল করে মিলেলেই অটোমেটিক সব মিলে যাবে। ওকে। তার মানে আমরা যেটা বললাম স্টেটমেন্ট ব্যালেন্স আর ব্যাংক স্টেটমেন্ট সেম, আর হচ্ছে ব্যালেন্স ইন জিরো আর অ্যাকাউন্ট ট্রানজাকশন হচ্ছে সেম। এখন আসেন, আমার তো চার্ট অফ অ্যাকাউন্টে ওপেনিং ব্যালেন্স আছে, এই যে ওপেনিং ব্যালেন্স আমি অ্যাড করছি, কিন্তু আমার ব্যাংক স্টেটমেন্টে নাই। এই যে ব্যাংক স্টেটমেন্টে যদি আসি এখানে নাই। এখন আমার এইটা যদি আমি রিকনসাইল করি, এই যে আমার অ্যাকাউন্টে যে ওপেনিং ব্যালেন্স আছে এইটাকে যদি আমি রিকনসাইল করি তাহলে অটোমেটিক্যালি এটা আমার স্টেটমেন্ট ব্যালেন্সে এসে যোগ হবে। আপনি যে ট্রানজেকশনটা সেটা ব্যাংক স্টেটমেন্টে হোক আর অ্যাকাউন্ট ট্রানজেকশনে হোক, এটা যদি আপনি রিকনসাইল করেন তাহলে সেটা দুই জায়গাতেই, এই যে ব্যাংক স্টেটমেন্ট এবং অ্যাকাউন্ট ট্রানজেকশন দুই জায়গাতেই এই ট্রানজেকশনটা দেখা যাবে। ওকে। এভাবেই আমরা রিকনসাইল করব। তো যেহেতু আমার ওপেনিং ব্যালেন্স ছাড়া আমার ব্যাংক স্টেটমেন্ট অথবা আমার অ্যাকাউন্ট ট্রানজেকশন কোনোটাই মিলবে না, আমি ওপেনিং ব্যালেন্স এটা অ্যাড করেছি এবং এই ওপেনিং ব্যালেন্সটাকে আমি রিকনসাইল করব আগে, যাতে আমার এই স্টেটমেন্ট ব্যালেন্সেও এই অ্যামাউন্টটা চলে আসে। তাহলে আমি এই অ্যামাউন্টটার উপরে ক্লিক করব। ক্লিক করে এই যে অপশন থেকে যাব মার্ক অ্যাজ রিকনসাইল্ড, এটাকে আমি রিকনসাইল্ড হিসেবে মার্ক করব। কারণ ওপেনিং ব্যালেন্স আমার স্টেটমেন্টে কোথাও দেওয়া নাই, ওপেনিং ব্যালেন্সটা অবশ্যই আমাকে আগে স্টেটমেন্ট ব্যালেন্সে নিয়ে রাখতে হবে। তার মানে আমি এখানে রিকনসাইল করলে, আমি এখানে রিকনসাইল করলেই কেবলমাত্র এই ট্রানজ্যাকশনটা দুইটা জায়গায় দেখাবে। ওকে। এখন ধরেন আমি যদি, এখন দেখেন আমাকে কি বলছিল একটু আগে, ব্যালেন্স ইন জিরোতে এটা বলছে 399.47, এখন এটা রিকনসাইল্ড দেখাচ্ছে। হ্যাঁ, আমি মার্ক অ্যাজ রিকনসাইল্ড করলাম। আর ব্যাংক স্টেটমেন্টে দেখেন এই এই ট্রানজাকশনটা অটোমেটিক্যালি ব্যাংক স্টেটমেন্টে যোগ হয়ে গেছে। এই যে অটোমেটিক্যালি ব্যাংক স্টেটমেন্টে যোগ হয়ে গেছে এবং ব্যাংক স্টেটমেন্ট ব্যালেন্স, এই যে ব্যালেন্স এখন 399.47 চলে আসছে। তার মানে আমরা ওপেনিং ব্যালেন্সটাকে মার্ক অ্যাজ রিকনসাইল দিলে আমাদের এই ট্রানজাকশনটা দুটো জায়গায় অ্যাপিয়ার হবে, দুটো জায়গাতেই দেখাবে। ওকে। এখন আসেন আমাদের মূল কাজ হচ্ছে যেটা, সেটা হলো এই যে ব্যাংক স্টেটমেন্ট যেটা পাইছি এই ব্যাংক স্টেটমেন্টটা আমাদেরকে অবশ্যই আগে আপলোড করতে হবে। কতটুকু আপলোড করতে হবে, এই যে আমাদের যে ইয়োর ট্রানজ্যাকশন, আমার যে ট্রানজ্যাকশনগুলো, এটা 1 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত ডেট হইলেও প্রথম ট্রানজ্যাকশন হচ্ছে 5 ফেব্রুয়ারিতে, এটা মানি আউট। হ্যাঁ, তারপর দেখেন এগুলো মানি আউট হয়েছে, এই যে এইটা হচ্ছে মানি ইন 800 টাকা। হ্যাঁ, এইভাবে করে ট্রানজ্যাকশনগুলো হয়েছে। তো এই ট্রানজ্যাকশনগুলা কোথাকার, এই ট্রানজ্যাকশনগুলো ব্যাংক স্টেটমেন্ট। তার মানে আমার এই যে জেরোতে যে ব্যাংক স্টেটমেন্ট আছে এই জায়গায় আমার এই সমস্ত লেনদেনগুলো আগে আপলোড করে ফেলতে হবে, তা না হলে আমরা এটাকে আর রিকনসাইল করতে পারবো না। হুম। এখন এটাকে আপলোড করতে গেলে আপনাকে আগে কি করতে হবে, এই যে ম্যানেজ অ্যাকাউন্ট থেকে দেখেন ইম্পোর্ট এ স্টেটমেন্টে ক্লিক করতে হবে। ইম্পোর্ট এ স্টেটমেন্ট, এখানে ক্লিক করলে এখানে বলছে যে ডাউনলোড জিরো সিএসভি টেমপ্লেট, মানে একটা টেমপ্লেট আছে, যে টেমপ্লেটটা ডাউনলোড করতে হবে এবং ওই টেমপ্লেটে যা যা আছে ঠিক সেভাবে বসাতে হবে। তাহলে আমরা ডাউনলোডের সিএসভি টেমপ্লেট একটু ক্লিক করি। এটা ওপেন হয়েছে, ডাউনলোড হয়ে গেছে, ওপেন করে নিই।
আচ্ছা, এতক্ষণে আসতেছে। আচ্ছা, আসো, ডাউনলোড। আচ্ছা, আসছে মনে হয়। এই দেখেন, এটা ছিল আমাদের ফরম্যাট। আমরা যে ফরম্যাটটা একটু আগে ডাউনলোড করলাম সেটা। এখানে দেখেন কি কি বলছে। এখানে বলছে ডেট, ডেটের পাশে হচ্ছে স্টার আছে, তার মানে এটা ম্যান্ডেটরি। অ্যামাউন্ট, অ্যামাউন্টের পাশে স্টার আছে, ম্যান্ডেটরি। পেই, পেই মানে কার সাথে লেনদেন হয়েছে। ডেসক্রিপশন, রেফারেন্স, চেক নাম্বার, মানে এই কয়টা স্টেটমেন্ট থেকে এই কয়টা ইনফরমেশন আমাকে অবশ্যই এখানে দিতে হবে। স্টেটমেন্ট কোনটা? স্টেটমেন্ট হচ্ছে এইটা। এখন ধরেন আমরা এটা কয়েকভাবে করতে পারি। একটা হলো এই যে 5 ফেব্রুয়ারি, এখানে ডেট ম্যানুয়ালি লিখবো 5 ফেব্রুয়ারি। অ্যামাউন্ট কত ছিল? অ্যামাউন্ট ছিল হচ্ছে 39.72, 39.72 এখানে লিখবো। পেই, পেইকে, এখানে পেই ছিল কার্ড পারচেজ ফেসবুক, এই ফেসবুক পেই, এখানে ফেসবুক পেই লিখবো। এইভাবে যদি আপনি এন্ট্রি দিতে যান তাহলে ধরেন 200 এন্ট্রি দিতে আপনার কমপক্ষে 7 দিন লাগবে। হ্যাঁ, তো সেটা নির্ভুল হবে কিনা সেটা নিয়েও কথা আছে। তো আমরা যদি এই ফরম্যাটে আপলোড করতে যাই তাহলে আমরা কিছু টেকনিকে এটাকে এই ফরম্যাটে নিয়ে আসবো, এই পিডিএফ ফাইলটাকে। ওকে, আমরা প্রথমে একটু কনভার্টারে যাই। আমরা একটা লিখি যে পিডিএফ টু সিএসভি কনভার্টার ব্যাংক স্টেট। এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখেন এখানে কতগুলো আসবে। এই যে প্রথমে যেটা বলছে ব্যাংক স্টেটমেন্ট কনভার্টার, এইটাকে আমরা ওপেন করব। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইটাকে ওপেন করব। এই তিনটাই মোটামুটি বেটার। হ্যাঁ, এটা করব। এখন দেখেন, আপনারা যদি এই যে প্রথম যেটা আমি ওপেন করছি, যদি এইটার থ্রুতে করেন, এইটার থ্রুতে করলে রেজাল্ট খুব ভালো দেয়, মানে একদম গুছায় আসে। কিন্তু এটাতে সমস্যা হলো ফ্রিতে দিনে একটার বেশি স্টেটমেন্ট কনভার্ট করা যায় না। ফ্রিতে সর্বোচ্চ করা যায় একটা। হ্যাঁ, আর এগুলোতে করলে আপনি একের অধিক করতে পারবেন, কিন্তু এগুলোতে অনেক এলোমেলো ভাবে আসে, সেগুলোকে একটা একটা করে ম্যানুয়ালি ঠিক করতে হয়। হ্যাঁ, তো আমি আপনাদেরকে দুইটাই দেখাবো, অসুবিধা নাই। ধরেন এইটা আপলোড এ ফাইল, আমি একটা ফাইল আপলোড করি। ডেস্কটপে জিরো, দেখেন এই যে পিডিএফটা, হ্যাঁ এটা আমার মেট্রো ব্যাংকের পিডিএফ ফেব্রুয়ারি মাসে যেটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটাকে আমি আপলোড করলাম। কোনটার রেজাল্ট কিরকম আসে এটা একটু দেখাই আগে। হ্যাঁ, কি বলছে, ইস্যু সাইন আপ, এখানে সাইন আপ করতে হচ্ছে, এগুলো আগে সাইন আপের অপশন ছিল না। সাইন আপ আমরা করবো না, এটা বাদ। এখানে যাই, এটা হচ্ছে জামজার। হ্যাঁ, পিডিএফটা ওপেন করলাম। সিএসভি এখানে সিলেক্ট করাই আছে, যদি সিলেক্ট না করা থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সিএসভি কনভার্ট। এই যে কনভার্টিং, কনভার্ট হচ্ছে। আচ্ছা, ক্লাস টাইমটা শেষ হয়ে গেলে আমাকে একটু জানায়েন যে আর 5 মিনিট আছে, তাহলে যেটা হবে কি আমি আবার নতুন লিঙ্ক দিব। এটা হচ্ছে ডাউনলোড। দেখেন আমাদেরকে পিডিএফ ফাইলটা সে কনভার্ট করে দিয়েছে। এখন দেখি তার রেজাল্টটা কেমন আসছে।
রেজাল্ট মোটামুটি আসছে, এই যে সব ট্রানজ্যাকশনগুলো আছে এখানে, এটা আছে। এইটা আমাদের একটা থাকলো, এইটার লিঙ্কটা আপনাদেরকে আমি দিচ্ছি। জামসার, হ্যাঁ, এটার লিঙ্কটা দিচ্ছি। এখানে ওকে, এটার লিঙ্কটা দিলাম। এখন এখন আসেন আরেকটাতে একটু কনভার্ট করি, যে কনভার্টে ব্যাংক স্টেটমেন্ট, এইটাতে যেটা বলছিলাম যে এইটাতে, এইটাতে এইটাতে আপনার দিনে একটা করতে দিবে ফ্রি, কিন্তু এটার রেজাল্টটা খুব ভালো আসে। এই পিডিএফ থেকে আপলোড, এইটার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিই। আপলোড, এই যে কনভার্ট, এখানে দেখেন কনভার্ট লেখা আছে, কনভার্ট। দেখেন এইখানে কিন্তু ও খুব সুন্দর করে দিচ্ছে, এই যে এটাই ডাউনলোড হবে, হ্যাঁ, ডেট, ট্রানজ্যাকশন, তারপর মানি ইন মানি আউট, সুন্দর করে দিচ্ছে। এইরকম সুন্দর করে পেতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটু কষ্ট করতে হবে, দিনে একটাই করতে পারবেন ফ্রিতে, আর তা না হলে এটা সাবস্ক্রাইব করতে হবে। আমি ডাউনলোড করলাম, তাহলে এইটা আমার একটা হয়ে গেল, এটা থাকলো। আরেকটা আমার যেটা আছে সেটাকে করে দেখি, এই যে এই লিঙ্কটা, হ্যাঁ, এটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। চুজ এ ফাইল, সেম জিনিস। আচ্ছা, এখানে বলছে কনভার্ট টু এক্সেল, হ্যাঁ, আমরা এক্সেলে কনভার্ট করি, পরে সিএসভিতে সেভ করতে পারবো, কোনো সমস্যা নেই। ও, এটাতে আবার ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিতে হতেছে না। আচ্ছা, এটা আমাদের দরকার নেই, যেটাতে আমাদের সাইন আপ যাবে ওইটাতে আমরা যাবো না, এটা বাদ। তার মানে আমার দুইটা হয়েছে, দুইটা দিয়ে আমি করতে পারবো, নো প্রবলেম। আচ্ছা, আর 13 মিনিট আছে না? দেখেন এখানে কি হইলো, এখানে দেখেন ব্যাংক রিকনসিলেশনে আমরা একটা ব্যাংক স্টেটমেন্ট কনভার্টার ডট কম এটা থেকে পেয়েছি এইটা, আর আরেকটা যেটা ছিল জামজার, জামজার থেকে পেয়েছি এইটা। এখন স্টেটমেন্টে যা যা আছে পুরোটাই এখানে দিছে, হ্যাঁ। এখন আমাদের কি লাগবে, আমাদের লাগবে শুধু স্টেটমেন্টের যে ট্রানজ্যাকশনগুলো আছে, শুধু সেই ট্রানজ্যাকশন লাগবে। এই যে 5 ফেব্রুয়ারি থেকে যে ট্রানজ্যাকশন, শুধু এই কয়টা ঘর আমাদের লাগবে, বা এই কয়টা ট্রানজ্যাকশন লাগবে, উপরে নিচের কোনো কিছু আমাদের লাগবে না ব্যাংক রিকনসিলিয়েশন করার ক্ষেত্রে। তার মানে আমরা যদি এখান থেকে এই ডেটাগুলো ডিলিট করে দিই, কোন ডেটাগুলো, এই যে 5 ফেব্রুয়ারি 2020, এই যে মানি ইন মানি আউট, এখান থেকে তার উপরের যে ডেটাগুলো, এখান থেকে যদি আমি ডিলিট করে দিই, এটা আমার প্রয়োজন নেই, ডিলিট। ওকে, এখন আসেন ট্রানজাকশন শেষ কোথায়। ট্রানজাকশন শেষ হচ্ছে 28 ফেব্রুয়ারি, 32 টাকা 1 পয়সা, 32 টাকা 10 পয়সা। আমরা একটু দেখি এটা ঠিক আছে কিনা। লাস্ট ট্রানজাকশন আমার স্টেটমেন্ট অনুযায়ী এটা ঠিক আছে, 32.10। ওকে, আমরা এখন কি করব, আমরা এর পরের যতগুলো কথাবার্তা আছে এগুলো সবই আমরা ডিলিট করব। অনেক কিছু চলে আসছে, এগুলো সব ডিলিট। হ্যাঁ, ডিলিট। তার মানে আমাদের এখানে থাকলো কি, আমাদের এখানে থাকলো হচ্ছে শুধুমাত্র ট্রানজ্যাকশন। এখন এখানে এলোমেলো জিনিস কি কি আছে,
যেমন এই যে ডেট ট্রানজ্যাকশন, এটা মাঝখানে মাঝখানে ঢুকে গেছে, এটাকে আমরা ডিলিট করে দিব। এই যে ডেট ট্রানজ্যাকশন, এরকম আর কিছু আছে কিনা দেখি। এই যে এখানে একটা আছে, এটাকে আমরা ডিলিট করে দিব। আর আচ্ছা, এখন দেখেন এইখানে যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো মানি ইন এবং মানি আউট সব টাকা এক পাশে নিয়ে আসছে। হ্যাঁ, সব কিছু এক পাশে, মানি ইন মানি আউটে নাই। এখন ধরেন এরকম মানে 100% সঠিক রেজাল্ট দিবে না। হ্যাঁ, তো এরকম থেকে আমরা এটা ঠিক করে নিতে হবে। আচ্ছা, এটা তো আমরা ঠিক করবো। আর একটা যে ছিল সেটা দেখি, সেটার কি চেহারা। এটা এটা কি করছে, এটা দেখেন আবার মানি ইন মানি আউট যেটা বলছিলাম যে দিনে একটার বেশি করতে দিবে না ফ্রিতে, সেটার কিন্তু আবার ঠিক আছে। এটার মাঝখান থেকে আমরা এই যে এই হেডলাইনগুলো ঢুকে গেছে, এই হেডলাইনগুলোকে আমরা ডিলিট করে দিই। এটা একটা, এটা একটা। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে 28 ফেব্রুয়ারিতে এটা আমার লাস্ট ট্রানজ্যাকশন, এর পরের কথাবার্তা আমার দরকার, আমি সব ডিলিট করে দিচ্ছি। ডিলিট। ওকে, এখন দেখেন এই যে এখানে দেখেন ডেট, যদি এখানে ডেটের মাঝখানে মানে ডেসক্রিপশন ঢুকে গেছে, এগুলো আমরা ঠিক করবো ম্যানুয়ালি। এখন এই কাজগুলো আমরা করবো জন্য এই কাজগুলো আমাদেরকে দিবে। হ্যাঁ, এটা যদি ক্লায়েন্ট নিজে অটোমেটিক এত সুন্দর করে সব পেয়ে যায় তাহলে কিন্তু এই কাজ আপনাদেরকে আর দিবে না। ওকে, এখানে দেখেন মানি ইন এবং মানি আউট এই দুইটা আলাদা করা হয়েছে। এখানে দুইটা মানি ইন আছে, একটা 800, একটা 900। আমি একটু স্টেটমেন্টে মিলিয়ে দেখবো ঠিক আছে কিনা। এই যে 900, 12 ফেব্রুয়ারি, ইউরোড পেমেন্ট, শাহ, মিস্টার শাহ থেকে পেমেন্ট আসছে। আমি একটু দেখি ঠিক আছে কিনা। 900, এই যে এটা ঠিক আছে। হ্যাঁ, এবং 800, 800টাও দেখবো ঠিক আছে কিনা, যেহেতু দুইটা আমার হচ্ছে মানি ইন সেম, 6 ফেব্রুয়ারি, একই লোকের কাছ থেকে আসছে। এটা আমরা একটু দেখে নিই ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন নর্মালি আমার ওইটার থেকে এইটা রেজাল্ট ভালো দিল। হ্যাঁ, এখন ওইটাও আমি দেখতে পারি, এটাও দেখতে পারি। এটা আমি আপাতত স্টপ রাখি, আমি এইটা এই এখন এইখানে দেখেন আমার মানি ইন স্টেটমেন্ট বাইজে মানি ইন ঢুকে গেছে মানি আউটে। এখান থেকে আমাকে এটাকে কাট করে নিয়ে আসতে হবে এই পাশে, এই কাজগুলো ম্যানুয়ালি করতে হবে যে কয়টা আছে। এই যে 900, এইটাকে করে আমি নিব এই পাশে, যদিও আমরা এক লাইনে নিব কিন্তু আপাতত বোঝার জন্য আমরা এই পাশে নিয়ে আসলাম। ওকে, এখন আসেন আমার এই যে ডেটের ঘরে আমার এই যে এটার ডেসক্রিপশন ঢুকে গেছে, ডেসক্রিপশন ঢুকে গেছে, এগুলা ঠিক করতে হবে। হ্যাঁ, এগুলো কিভাবে ঠিক করবেন, এটা একটু বড় করে নিই। ওকে, এখন দেখেন এই যে কার্ড পারচেজ বা এই যে কার্ড পারচেজ 5 ফেব্রুয়ারিতে, এই ডেসক্রিপশনটা নিচে চলে আসছে, এটা চলে যাবে উপরে। এইটাকে যদি আমরা কাট করি করে এখানে নিয়ে আসি, অথবা এই পাশের ঘরে নিয়ে আসলেও হবে, মানে এই ডেটের ঘরে রাখা যাবে না। হ্যাঁ, এরকম যে কয়টা হবে এই কয়টা আমাদেরকে ম্যানুয়ালি একটু দেখে দেখে ঠিক করতে হবে। ওকে, এখন দেখি ডেটের ঘরে আর কিছু আছে কিনা। না, ডেটের ঘরে আর কোনো ডেসক্রিপশন ঢুকে যায়নি, সবগুলো ডেসক্রিপশনের এই ট্রানজ্যাকশনের এই লাইনে আছে। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা কথা সেটা হলো যে আমার এই যে ব্যালেন্স ডট ফর, এইটা আমার আসছে অন্য জায়গা থেকে, এইটা আমার ডেসক্রিপশনে ছিল না, এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা দেখেন ডেট ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশন বলতে এটা আসলে আলটিমেটলি হবে ডেসক্রিপশন। 5 মিনিট না, আচ্ছা দাঁড়ান, তাহলে আমি একটা কাজ করছি, আমি মিটিংটা এন্ড করে দিয়ে নতুন লিংক দিচ্ছি, সবাই একটু দ্রুত জয়েন করেন আর কি। হ্যাঁ, আমি ক্লোজ করে দিয়ে নতুন লিংক দিচ্ছি এখন।
বাকিরা কই? আচ্ছা, আমরা শুরু করি। ওকে। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের যে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করব সেই আপলোডের কনভার্সনে ছিলাম। কিভাবে কনভার্ট করব, হ্যাঁ? এই যে এখন দেখেন এই স্টেটমেন্টটাকে আমরা মানি ইন মানি আউটটা ঠিক করেছি, ম্যানুয়ালি এটা ঠিক করেছি, হ্যাঁ? এখন এটা যেটা করতে হবে, এই যে ১, ২, ৩ ঘরে চলে আসছে কোথায়? আমার এই ৫ ফেব্রুয়ারির যে ট্রান্সেকশনের যে ডেসক্রিপশনটা এটা চলে আসছে ৩ ঘরে। এগুলো এরকম ৩ ঘরে থাকা যাবে না। এগুলো আনতে হবে সব ১ ঘরে। ওকে? এগুলো আনতে হবে সব ১ ঘরে। এই যে এটা ১, ২, ৩ ঘরে চলে আসছে। এইটা ঠিক আছে, এটা ঠিক আছে। এইটা যেমন ২ ঘরে চলে আসছে। এগুলো সব ১ ঘরে আনতে হবে। ২ ঘরেরগুলো ১ ঘরে আনতে হবে। হ্যাঁ? আর এই কাজটা করতে গেলে আমি এখানে একটা ইনসার্ট করে নিই, একটা কলাম ইনসার্ট করে নিই। নিলে আমি এটা করতে পারবো। আচ্ছা, আর ওই স্টেটমেন্টটাতে দেখি আমার একসাথে সব আছে কিনা। আচ্ছা, এই স্টেটমেন্টটাতে দেখেন, এই স্টেটমেন্টের সুবিধা হচ্ছে যে ১টা ২টা এই ২টা বাদ দিয়ে বাকি সবগুলো আমার মোটামুটি ১ ঘরেই কিন্তু আছে। হ্যাঁ? ১ লাইনেই আছে সব। এই ১ লাইনে আছে। ঠিক আছে? এটা কোনটা? এটা হচ্ছে যেটা ওই যে দিনে একটা বেশি করতে পারবেন না। ওকে? এখন যদি বেশি করার প্রয়োজন পড়ে তাহলে কি করবেন? তাহলে আমি এটা শিখাই দিই। হুম। এখন ধরেন এইটাকে আমি ১ ঘরে নিয়ে আসবো। ১ ঘরে নিয়ে আসতে পারলে অনেকজন অনেক ধরনের আ সিস্টেম জানেন। সে সেটা এপ্লাই করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি একটা সিস্টেম দেখাই দিই। সেটা হলো এখানে আমরা দেব ইকুয়াল, দেওয়ার পর কনক্যাটিনেট, এই যে এটা সিলেক্ট করব। করে এই ফার্স্ট ঘর সিলেক্ট করব, কমা দিব, স্পেস দিব। দিয়ে সেকেন্ড ঘর সিলেক্ট করব, কমা দিব, স্পেস দিব। থার্ড ঘর সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তাহলে দেখেন আমার এই ৩ ঘরে যা ছিল সবই ১ লাইনে চলে আসছে। ওকে? এখন আমরা একটু মার্ক করব। মার্ক করব কিরকম? এই যে ৩ ঘর ধরেন হলুদ কালার। এই ৩ ঘর হলুদ কালার। ওকে? ১ ঘর করলাম ঠিক নেই, ২ ঘর। এই ২ ঘর ধরেন আমি দিলাম সবুজ কালার। ২ ঘর আমি দিলাম সবুজ কালার। এটাও সবুজ কালার। এরপরে এই যে এখানে ২ ঘর। এরপরে এই যে এখানে ২ ঘর। এরপরে এই যে এখানে ২ ঘর। ২ ঘর, ২ ঘর। হ্যাঁ, সব ২ ঘর, ২ টা ৩ ঘর, হ্যাঁ? তো একটা এই ৩ ঘরটা আমি কিভাবে নিয়ে আসবো এটা তো আমি জানি। আমরা চাইলে এরকম ধরেন একটা কপি করে এখানে বসাইলাম, বসায়া এখানে একটা স্পেস দিলাম, আবার এখানে একটা কপি করে এখান থেকে এখানে বসাইলাম, আবার এই ৩ নাম্বার ঘরটা কপি করে এর পাশে বসাইলাম। এভাবেও যদি ম্যানুয়ালি কেউ করতে পারেন, করতে চান করতে পারবেন। কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। একটা কপি একটা পেস্ট ভুল হয়ে গেলে পুরোটা আপনার এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ? আর এখানে কি হয়েছে? এখানে যদি আপনি এই সূত্রটা ব্যবহার করেন, ধরেন আমি এটা ফেলে দিলাম। এইটা জাস্ট আমি কপি করব। কপি করে ঠিক এই বরাবর এখানে যদি পেস্ট করি, তাহলে এই সূত্রটা এখানে ৩ ঘরের জায়গায় সব এপ্লাই হয়ে যাবে। ওকে? এখন আসেন ২ ঘরেরটা কি হবে? ইকুয়াল দেই, কনক্যাটিনেট এটা দেওয়ার পর এই যে ফার্স্ট ঘর, কমা, স্পেস, সেকেন্ড ঘরটা ২ ঘর। যার ঘরটা ২ ঘরের পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিব। এখন দেখেন এখানে সব চলে আসছে। এখন যদি আমি এটাকে কপি করে ঠিক ২ ঘর যে বরাবর আছে এখানে পেস্ট করি, ঠিক ২ ঘর যে বরাবর আছে এখানে পেস্ট করি, তাহলে এইটাই কিন্তু এখানে চলে আসতেছে। মানে এই সূত্রটা এইসবের ক্ষেত্রে এপ্লাই হয়ে যাচ্ছে। জাস্ট পেস্ট করে দিব। জাস্ট পেস্ট। এই যে পেস্ট, হ্যাঁ? এই যে এইটা। এই ঘরে এসে পেস্ট। এই ঘরে এসে পেস্ট। তাহলে কি হলো দেখেন, যতগুলো আমার ২ ঘর ছিল, ২ ঘরেরগুলাকে আমি একটা সূত্রতে ফেলছি, ৩ ঘরেরগুলাকে একটা সূত্রতে ফেলছি। ওকে? ফেলে আমি সবগুলাকে ১ লাইনে নিয়ে আসছি এবং এটা কিন্তু নিয়ে আসতেই হবে। আচ্ছা, এটাকে একটু সেভ করে নেই ডেস্কটপে। এটা হলো মেট্রো ব্যাংক, ব্যাচ হচ্ছে 5374।
এটাকে আমি সেভ করে রাখি। ওকে, আচ্ছা এখন কি করব, এখন দেখেন এখানে প্রতিটার মধ্যে সূত্র, এটা যদি আপনি সিলেক্ট করেন এখানে দেখেন এই যে কনকারেন্ট সূত্র, এই সূত্র থাকলে এটা আপলোড নেবে না, যার কারণে আমরা কি করব, এটা আমরা কপি করে ফেলবো পুরোটা, কপি করে এইখানে যেটা করব, পেস্ট স্পেশাল, স্পেশাল দিয়ে ভ্যালু, ভ্যালু ভ্যালু পেস্ট করব, করে আমরা এটাকে সেভ করে ফেলবো। এখন দেখেন এখানে দেখেন পুরোটাই আসতেছে, সূত্র নাই আর, কপি করে পেস্ট স্পেশাল দিয়ে ভ্যালুতে যাবো, ভ্যালু পেস্ট করে দেবো, ঠিক আছে। তাহলে আমার এই ট্রানজ্যাকশন নামক যে ঘরটা আছে এটা আবার ডিলেট, এটা আমার ও সরি সরি, এটা আগে ডিলিট করতে হবে না, এই যে এক লাইন যেগুলো আছে এগুলোকে নিয়ে আসতে হবে, হ্যাঁ। এখানে ধরেন ইকুয়াল দিয়ে এটা সিলেক্ট করে এন্টার দিলেই এটা চলে আসবে। এখন আমি যদি এটা এখানে টান দেই কপি হয়ে যাবে, আবার ধরেন এখানে আমি কপি করলাম, এগুলো তো সব দুই ঘর ছিল, এই যে এক ঘর দিয়ে আমি যদি নিচেরটা ধরে এখানে টান দেই তাহলে সব কপি, হ্যাঁ। আবার ধরেন এখানে যদি আমি পেস্ট করি, এটাকে আমি কপি করে এখানে পেস্ট করি, দিয়ে আমার এটা এখানে আনতে হবে, ওকে। এরপর যদি আমি এটাকে কপি করে এখানে পেস্ট করি, টান দিয়ে এখানে আনবো, এগুলো তো ঠিক আছে। এরপর আমি এটাকে কপি করে এখানে পেস্ট করব, তাহলে এটা আমার এখানে চলে যাবে, সেম এটা। তার মানে আমার এক ঘরের গুলো সব এখানে চলে আসছে, কিন্তু এই এক ঘরের গুলো তো এখন কি আছে, এই যে ফর্মুলা আছে, হ্যাঁ। তার মানে এই কাজটা আমি একবারেই করব, আমি ভুল একটু আগে করে ফেলছিলাম, এইটা আমি কপি করে ঠিক এই ঘরে গিয়ে আমি পেস্ট স্পেশাল দিব, দিয়ে ভ্যালু, এই ভ্যালু পেস্ট করে ফেলব। এখন যদি আমি সেভ করি, এখন দেখেন আমার প্রতিটা ঘরেই এখানে যা ছিল তাই দেখাচ্ছে, কোনো সূত্র আর নাই, হ্যাঁ। এখন আমি কি করব, এই যে ট্রানজ্যাকশনের যে ঘরটা আছে এটাকে আমি ডিলিট করে দেব। তার মানে দেখেন আমার ডেট ওয়াইজ সবগুলো ট্রানজ্যাকশন, সবগুলো ট্রানজ্যাকশন ঠিক আছে, ওকে। ঠিক এই কাজটা কোথায় করা আছে, এই কাজটা আমরা যেটা বলছিলাম যেটা থেকে একটার বেশি করা যায় না দিনে, সেখানে দেখেন এই কাজটা অলরেডি করা আছে, শুধুমাত্র আমার এই প্রথম দুইটাকে আমার ঠিক করতে হবে। প্রথম দুইটাকে যদি আমি ঠিক করি, তাহলে আমি যদি একটা ইনসার্ট করে নিই, সরি, আগে ইনসার্ট করা যাবে না কারণ এটা চলে গেছে ডেটের মধ্যে, এটাকে আমাকে কাট করে আনতে হবে, কাট করে আমি বসাবো হচ্ছে এটার পাশে, কিন্তু তারপরে হচ্ছে না কারণ পরের ঘরে তো এটা চলে আসছে, এটাকে আমার এক লাইনে আনতে হবে, এটাকে কাট করব, করে আমি বসাবো এটার পাশে, ওকে। এখন দেখেন আমি যদি এটাকে একটু বড় করি, 28 ফেব্রুয়ারিতে মেইনটেনেন্স ফি লাস্টে এটা কি ছিল, মেইনটেনেন্স ফি ট্রানজ্যাকশন চার্জ, এইখানে দেখেন ও ট্রানজ্যাকশন চার্জের মধ্যে, ট্রানজ্যাকশন চার্জের পরে পুরা একটা ইয়ার নিয়ে ক্লজ নিয়ে এসে চলে আসছে এখানে, এটা এত কিছু রাখা যাবে না, এই ট্রানজ্যাকশন চার্জের পরে বাকিগুলা আমার ডিলিট করে দিতে হবে। আচ্ছা, এই এত কিছু একটা পুরা ক্লজ নিয়ে আসার কারণে এটা এত বড় হয়ে গেছে, দেখেন। এখন কি হয়েছে, এখন দেখেন এটা হচ্ছে যে দুই ঘরের আছে, হ্যাঁ, তার উপরেরটা, এটা এই দুইটা শুধু দুই ঘরে আছে। এখন যদি আমি এই ঘরে একটা কাজ করি, ইকুয়াল দেই কনকাটিনেট এইটা, কমা স্পেস এই ঘর ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দিলাম, ও সরি সরি সরি, এই আসতেছে, কনকাটিনেট, এটা যদি আমি ইন্টার দিই এখন এটা চলে আসবে, ঠিক এটা যদি আমি আবার কপি করি, কপি করে এই যে এই বরাবর এখানে বসাই দেই, তাহলে আমার এটা এক লাইনে চলে আসলো, ওকে। আর বাকিগুলো দেখেন এইটাতে ফরম্যাট করলে বাকিগুলো সব এক লাইনে ছিল, আমার দুই ঘর কিন্তু আর করতে হচ্ছে না, হ্যাঁ, দুইটা দুই রকম রেজাল্ট দিচ্ছে। আমি ইকুয়াল দিয়ে যদি এইটা এন্টার দিই, দিয়ে আমি এই ঘরটা যদি এখন পুরোটা টেনে নিচে নিয়ে যাই, তাহলে কিন্তু আমার সরি, তাহলে কিন্তু আমার সবগুলাই চলে আসতেছে, হ্যাঁ। এটাতে আমি এখন কি করব, এইটাকে আমি এখন সিলেক্ট করে এটাকে আমি কপি করব, কপি করে এই জায়গায় আমি ভ্যালু পেস্ট করব, পেস্ট স্পেশাল ভ্যালু, এটাকে আমি সেভ দিলে দেখেন, ও আচ্ছা, এটাকে সেভ করে নিতে হবে,
এটা হলো মেট্রো ব্যাংক 74, এটাকে আমি 01 দিয়ে দিই পাশে, সরি 02 দিয়ে দিই পাশে, তা না হলে এটা তো মিলবে না। ডেস্কটপ সেভ। ওকে, এখন দেখেন এইটার সবগুলো চলে আসছে। এখন যদি আমি এইটাকে যদি আমি ডিলিট করে দিই, তাহলে কিন্তু আমার ডেসক্রিপশনগুলো সব এক ঘরেই থাকতেছে। হ্যাঁ, এই যে দেখেন এক ঘরে চলে আসছে। এইটার সিচুয়েশন আর এইটার সিচুয়েশন এখন এক। ওকে, এখন আসেন যেটাতেই করি আমরা, এখন আসেন এই যে মাঝখানে যে ফাঁকা ঘরগুলো আছে এইগুলো থাকা যাবে না, এগুলো থাকলে এটা আপলোড নেবে না। এটাকে কনভার্ট করে আমার ঠিকঠাক করতে হবে। এটা অনেক পদ্ধতিতে করা যায়। আমি যে পদ্ধতিতে করি সেটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করে নিয়ে এই ফিল্টারে গিয়ে আমি ফিল্টার বসাই। ফিল্টার বসিয়ে আমি এই ফিল্টারে ক্লিক করলে এখানে দেখেন সিলেক্ট অল, এটাকে আমি তুলে দিই। তুলে দিয়ে শুধুমাত্র ব্ল্যাঙ্ক যেটা আছে এটাকে আমি সিলেক্ট করি। তাহলে মাঝখানের ফাঁকা ঘরগুলো, এই যে ব্লু কালার যে পর্যন্ত দেখা যাচ্ছে 42, এ পর্যন্ত হচ্ছে মাঝখানে ফাঁকা ঘর। এগুলোকে আমি কি করব, এখান থেকে সব সিলেক্ট করে ডিলিট করে দেব। ডিলিট। ওকে, এখন যদি আমি এই ফিল্টারে গিয়ে সিলেক্ট অল দেই, তাহলে দেখেন আমার মাঝখানের ফাঁকা ঘরগুলো ডিলিট হয়ে গেছে এবং পরপর ট্রানজাকশনগুলো চলে আসছে। এবং এইটাতেও যদি আমরা এই জিনিস অ্যাপ্লাই করি, এটাতেও করা যাবে। এইখানে গিয়ে আমি ফিল্টারে গিয়ে ফিল্টার বসাবো, বসিয়ে এখান থেকে সিলেক্ট করে আমি সিলেক্ট অল তুলে দিব, দিয়ে আমি ব্ল্যাঙ্ক সিলেক্ট করব। ব্ল্যাঙ্ক সিলেক্ট করলে আমার এই দুইটা ঘরই ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট রো। এখন এখান থেকে যদি আমি ফিল্টার সিলেক্ট করে সিলেক্ট অল দিই, তাহলে দেখেন এখানেও সবগুলো এক লাইনে এবং পাশাপাশি, কোনো গ্যাপ নাই। ঠিক আছে, তার মানে আমরা যদি ফাইল মানে একটা কনভার্ট করতে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই এইভাবেই কনভার্ট করতে হবে। হ্যাঁ, এখন আসেন এইটাতে তফাৎ কি হলো, এইটাতে এই যে এই দুটো আমার মানি ইনের জায়গায় আছে, এটা মানি আউটের জায়গায় আছে। এখন আমরা যে ফরম্যাটটা জেরো থেকে ডাউনলোড করছি, এখানে যদি যাই, এখানে অ্যামাউন্টের ঘর কিন্তু একটাই। তার মানে আপনি মানি ইন আলাদা এবং মানি আউট আলাদা রাখতে পারবেন না, এক লাইনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, কারণ অ্যামাউন্টের ঘর এই ফরম্যাটে একটাই, জেরোতে আপনি দুইটা অ্যামাউন্টের ঘর দিতে পারবেন না। এই ক্ষেত্রে আমাদেরকে একটু কাজ করতে হবে, সেটা হলো যেহেতু আমরা দেখতেছি মানি ইন কম, নর্মালি মানি ইন কমই থাকবে, মানি আউটই বেশি থাকবে। এইটাকে আমরা কপি করে এইখানে নিয়ে আসব এবং এইটার সামনে একটা মাইনাস বসাই দেব, মাইনাস। এটা কেন বসাচ্ছি এটা বলতেছি। এইটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসবো, এটার সামনে একটা মাইনাস বসাই দেব। ওকে, নর্মালি মানি দরকার মানে মানি আউটটা নর্মালি মাইনাস থাকার কথা, কিন্তু আমরা মানি ইনটাকে মাইনাস বসাইলাম কারণ মানি ইন সংখ্যায় কম। এই দুটাকে আমরা এই লাইনে টোটালি ডিফারেন্ট করে ফেললাম। ওকে, আচ্ছা কোথায় গেল, তার মানে আমরা এই লাইন থেকে এই লাইনে নিয়ে আসলাম, মানে ওটা আমার ডিফারেন্ট করতে হলো, মাইনাস বসাইলাম। হ্যাঁ, মাইনাস বসাইলাম। আমি এখন যেটা করব, আমার এইটার আর প্রয়োজন নেই, এটা ডিলেট। এখন ঘটনা হয়ে গেল উল্টা, ঘটনা উল্টা কি হইলো, মানি আউট হওয়ার কথা মাইনাস, সেটা আছে প্লাসে, আর মানি ইন হওয়ার কথা প্লাস, সেটা আছে মাইনাসে। এখানে আমরা একটা -1 ফর্মুলা ইউজ করব। -1, এটাকে যদি আমি টেনে পুরোটা বরাবর দেই, সবগুলোর পাশে -1, এখানে আমি ইকুয়াল এইটা ইন্টু -1, এটা যদি দেই, দেখেন এটা অটোমেটিক মাইনাস হয়ে গেছে। এবং আমি যদি উপর থেকে ধরে নিচে টান দেই, তাহলে দেখেন আমার এই 800 প্লাস আর এই যে 900 কই, এই 900 প্লাস আর বাকিগুলো সব মাইনাস। তার মানে মানি আউট যেটা আমার এখান থেকে বের হয়ে গেছে, এক্সপেন্স হয়ে গেছে, সেটা আমার মাইনাস হওয়ার কথা। -1 ফর্মুলা করে সেটা মাইনাস করলাম, এবং যেটা আমার ইন হয়েছে, যেটাকে আমি মাইনাস দিয়ে এখানে বসেছিলাম ম্যানুয়ালি, সেটা আমার প্লাস থাকার কথা, এটা আমার অ্যাকাউন্টে ঢুকছে। যার কারণে দেখেন এখানে দুইটাই প্লাস আছে, বাকি সব মাইনাস হয়ে গেছে। এটাকেও আমার সেম কাজ করতে হবে। সেম কাজ কি করতে হবে, এটা কপি করতে হবে, কপি করে আমি পেস্ট স্পেশালে গিয়ে আমার ভ্যালু পেস্ট করতে হবে। তাহলে কি হবে দেখেন, এখানে একদম টোটাল ভ্যালুগুলোই চলে আসছে, এই দেখেন টোটাল ভ্যালুগুলো আসছে, এখানে কোনো সূত্র নেই। হ্যাঁ, ওকে।
কোনো সূত্র নেই। আমি যেটা করব, আমি এই দুইটা ঘর এখন ডিলিট করে দিব এবং এইটার উপরে লিখবো আমি অ্যামাউন্ট। ওকে, এটার উপর লিখবো আমি ডেসক্রিপশন। তাহলে আমার ডেট আছে, ডেসক্রিপশন আছে, এইটা আমার দরকার নাই, এটা ডিলেট, অ্যামাউন্ট আছে। ওকে, এখন আসেন, যদি আমি এই ফরম্যাটে এই ইনফরমেশনটা সেট করি তাহলে কি করব? এইটাও আমরা ওই একভাবেই নিতে পারতাম এই পাশে, সেটা আমি আপনাদেরকে দেখাইলাম একটু আগে, এটার আমার প্রয়োজন নেই, এটা তো দেখলেনই। ওকে, এখন আসেন, আমরা এখানে তিনটা ইনফরমেশন পাইছি, একটা হলো ডেট, একটা হলো ডেসক্রিপশন, আর একটা হলো অ্যামাউন্ট। ওকে, এখন আসেন, আমাদের যে ফরম্যাটটা আমরা জেরো থেকে ডাউনলোড করছি সেটা কোথায়? এই যে এখানে আমরা প্রথমে পাইছি, ধরেন অ্যামাউন্টটা আমরা প্রথমে নিই এখান থেকে, এই যে অ্যামাউন্ট, এটাকে আমরা কপি দিব, কপি করে আমরা এই অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্টটা পেস্ট করে দিব। তাহলে আমার ম্যান্ডেটরি যে দুইটা অপশন, সেই দুটো অপশনে একটা অপশনে পেয়ে গেছি। ওকে, এখন যেটা করব আমরা সেটা হলো ডেট, ডেটটাকে কপি করব, ডেটটাকে কপি করে এই ডেটটাকে আমরা বসাবো এই ডেটের জায়গায়। ওকে, এখন আসেন এই যে ডেসক্রিপশন, আমাদের এই পেইটা নাই, ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশন কোথায় আছে? এই যে মাঝখানে, এটা হচ্ছে ডেসক্রিপশন। এটাকে কপি করব, এটাকে যেহেতু আমরা এক লাইনে নিয়ে আসছি, অনেক ভিতরে ব্ল্যাঙ্কগুলো সরাইছি, এগুলো সব কিছু আমরা ঠিকঠাক করে আমরা এই যে ডেসক্রিপশনে বসাবো, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। ওকে, এখন দেখেন আমাদের ম্যান্ডেটরি যে দুটো জিনিস, ডেট এবং অ্যামাউন্ট, এটা হয়ে গেছে। ডেসক্রিপশনটা আমরা ওখান থেকে বসাইছি, ডেসক্রিপশনটা প্রয়োজন, কারণ ডেসক্রিপশন ছাড়া আমরা অনেক কিছু বুঝতে পারবো না। এখন আসেন, এখানে বলছে রেফারেন্স নাম্বার এবং চেক নাম্বার, এই দুইটা ইনফরমেশন আমাদের স্টেটমেন্টে ছিল না, বাট এই দুটো ম্যান্ডেটরিও না, এই দুটো যে দিতে হবে এমনও না। হ্যাঁ, তো আমরা যেটা করব, আমরা আপাতত ওই দুটো ফাঁকা রেখেই করব, এই দুটো আমার যেহেতু ম্যান্ডেটরি না। ঠিক আছে, এটাকে আমি কেটে দিই, আমি এখন এই ফরম্যাটটাকে আমি এখন ফরম্যাটিং। ওকে, এখন দেখেন এখানে একটা জিনিস বলছে পেই, কার সাথে লেনদেন হয়েছে। হ্যাঁ, পেই মানে সেটা যদি টাকা ঢোকে তাও সেটা পেই, টাকা বের হয়ে গেলেও সেটা পেই। পেই মানে হচ্ছে কার সাথে লেনদেন হয়েছে। আমরা চেষ্টা করব এই ডেসক্রিপশন দেখে এই পেই ব্যক্তিটাকে খুঁজে বের করতে, কার সাথে লেনদেন হয়েছে। এটা পরবর্তীতে অনেক সুবিধা হবে আর কি। যেমন ধরেন এখানে বলছে কার্ড পারচেজ, এখানে দেখেন ফেসবুক সংক্ষেপে লেখা, তারপর আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ফেসবুক। হ্যাঁ, আমরা এখানে পেজতে বসাবো ফেসবুক, আমরা এখানে একটু পুরোটা লেখার চেষ্টা করব। ওকে, এটা হচ্ছে ফেসবুক। তারপরটা কি? তারপরটা দেখেন লিঙ্কডইন লেখা আছে, লিঙ্কডইন, এটা কপি করে আমরা পেজতে বসাবো। তারপরটা কে? তারপরটা লেখা আছে মিস্টার শাহ, এই যে শাহ, শাহের কাছ থেকে আমরা টাকা পাইছি। আচ্ছা, এরপরে দেখেন এখানে বলছে কি বলছে এটাকে, হ্যাঁ, এখানে বলছে হচ্ছে ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট। এইখানে নর্মালি যেহেতু আমরা এখানে ফেসবুক লিঙ্কডইন বসাইলাম, তাহলে এখানে পেপাল হওয়ার কথা, কিন্তু এটা পেপাল হবে না, এখানে পেই পেপাল হবে না। কারণটা কি? পেপাল আসলে পেই না, পেপালের থ্রুতে পেমেন্ট করা হয়েছে। ধরেন আপনি একটা ডেস্কোর ইলেকট্রিক বিল দিচ্ছেন থ্রু বিকাশ, বিকাশের মাধ্যমে আপনি একটা ডেস্কোর ইলেকট্রিক বিল দিচ্ছেন। এখন আপনি আপনার ব্যাংক থেকে, এই মেট্রো ব্যাংক থেকে ট্রান্সফার করছেন হচ্ছে বিকাশে, তো আপনার এখানে লেনদেনটা আসবে হচ্ছে ব্যাংক টু বিকাশ এখানে, আর আপনি বিকাশ থেকে পেমেন্ট করছেন হচ্ছে ইয়াতে, ডেস্কোতে, ডেস্কোর লেনদেনটা কিন্তু এখানে আসে নাই। হ্যাঁ, এখানে আসছে কি ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, মানে আপনি পেপালে ট্রান্সফার করছেন, আপনার অ্যাকাউন্ট থেকে যদি আপনি বিকাশে ট্রান্সফার করেন, এখানে সেটা দেখাচ্ছে। পেপাল হচ্ছে বা বিকাশ হচ্ছে একটা মাধ্যম, আমরা কিন্তু এই পেমেন্টটা পেপাল বা বিকাশ কাউকেই দিইনি। যদি আমরা পেপালে পেমেন্ট দিতাম, পেপালের কোনো কাটতো, তাহলে সেটা হয়তো ব্যাংক চার্জ। যেহেতু এরকম কিছু নাই, তার মানে এটা হচ্ছে আমার ট্রান্সফার, এই জায়গায় কিন্তু আপনার পেই পেপাল হবে না। ওকে, এখানে বলছে কি কার্ড পারচেজ পেপাল
এত আচ্ছা এখানেও নাই, এই যে এখানে দেখেন এখানে একটা আছে নেমস্কো, নেমস্কো বলে আমরা একটা পাচ্ছি, এইটাকে আমরা পে হিসেবে এখানে বসি। তারপর বলছি কি ব্লু হোস্ট, এই দেখেন bluehost.com, ব্লু হোস্টটাকে আমরা যদি কপি করি এখানে পে হিসেবে পাচ্ছি। পেপালের তো সেম ঘটনা, এই এখানে আছে মিস্টার শাহ, শাহকে আমরা এখান থেকে কপি করে এখানে বসাই। ও সরি, ও ও আচ্ছা, শাহ, শাহকে কপি করে এখানে বসাই। এরপর আর কোথাও পাচ্ছি, এই যে এটা হলো নেমস্কো, যেটা যেটা পাওয়া সম্ভব আমরা যত বেশি এখানে বসাতে পারবো তত পরবর্তীতে আমাদের সুবিধা হবে। এটাও নেমস্কো, এটা হচ্ছে মেইলচিপ, এই যে মেইলচিপ, দেখেন যে কয়টা আমাদের পক্ষে পাওয়া সম্ভব হয়েছে সে কয়টা আমরা এখানে পাইছি, বাকিগুলো আমাদের এখানে দরকার নাই। আর রেফারেন্স নাম্বার এবং চেক নাম্বার এটা ধরেন আমাদের স্টেটমেন্টেও নাই, ক্লায়েন্ট আমাদেরকে দেয় না, যদি ক্লায়েন্ট আমাদেরকে দেয় তাহলে আমি ট্রানজাকশন ধরে ধরে এখানে বসাবো। ওকে, এইটাকে আমি সেভ করি, সেভ অ্যাজ ডেস্কটপ। আচ্ছা এটাকে আমি দেই হচ্ছে মেট্রো ব্যাংক ফাইনাল স্টেটমেন্ট, এটা লিখলাম সেভ। ওকে, আচ্ছা দেখেন এখন হচ্ছে কি হয়েছে, এখানে আমার ডেট আছে, অ্যামাউন্ট আছে, পেই আছে, ডেসক্রিপশন আছে, এটাকে আমি ক্লোজ করে দিই। তার মানে মেট্রো ব্যাংক যে ফাইনাল স্টেটমেন্ট এটা হচ্ছে আমার মূল স্টেটমেন্ট। এটাকে আমি কি করব, কোথায় ছিলাম আমরা, আমরা ছিলাম এই যে আমাদের যে ব্যাংক স্টেটমেন্টটা আছে, ব্যাংকের খাতায় যে আমার ট্রানজেকশন আছে সেইটাকে আমরা আপলোড করার জন্য এইটাকে দেখেন এখানে বলছে কি কিউএফএক্স, কিউআইএফ, কিউবিও অর সিএসবি, এই কয়টা ফরম্যাট ছাড়া আপনি এটাকে আপলোড করতে পারবেন না। আচ্ছা এখানে দেখি এটা সিএসবি তে আছে কিনা, হ্যাঁ সিএসবি তে আছে, যদি সিএসবি তে না থাকে তাহলে এটা আমাকে সিএসবি তে কনভার্ট করতে হবে। সিএসবি তে কিভাবে কনভার্ট করবেন, এক্সেলে গিয়ে সেভ অ্যাজ দিবেন, সেভ অ্যাজ দিলে নিচে অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে সিএসবি সিলেক্ট করে সেভ করলেই সিএসবি তে সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখন দেখেন আমরা কি করলাম, আমরা এই যে এখান থেকে টেমপ্লেট নিয়ে ফুল ফাইলটা এই যে পিডিএফ থেকে সেটাকে সিএসভি তে কনভার্ট করে এটাকে আমরা ফুল ফাইলটা রেডি করলাম। এখন আমরা এখানে সিলেক্ট ফাইল দিব, দিয়ে এটাকে আপলোড করব। শোয়ালে যাই, শোয়ালে আমার এটা আছে ডেস্কটপে, ডেস্কটপে যে মেট্রো ব্যাংক ফাইনাল স্টেটমেন্ট, এইটাকে যদি আমি ওপেন করি, ওপেন করলে দেখেন এখানে আমার একটা দেখাচ্ছে যে এখানে আমার একটা ওপেন হয়েছে, মানে আপলোড হচ্ছে। এটাকে আমি নেক্সট করব। নেক্সট করলে দেখেন প্রথমে আপলোড করলাম, তারপর হচ্ছে ইম্পোর্ট সেটিংস আছে, আমরা এখানে তিনটা ভাগ, আপলোড, ইম্পোর্ট সেটিংস আর রিভিউ। হ্যাঁ, ইম্পোর্ট সেটিংসে এসে দেখেন এখানে বলছে কি প্রথমটা ডেট, ডেটের ঘরে আছে 5 ফেব্রুয়ারি। আমার স্টেটমেন্টে যদি আমি যাই, প্রথমটা আছে ডেট, ডেটের ঘরে আছে 5 ফেব্রুয়ারি। ওকে, তার মানে এইটা আমার ঠিক আছে। দ্বিতীয়টা বলছে কি অ্যামাউন্ট, অ্যামাউন্টের ঘরে কত আছে, -39.72। ঠিক আছে, আমরা যদি স্টেটমেন্টে যাই, স্টেটমেন্টে দেখেন প্রথম ঘরে 39.72, এটা যেহেতু মানি আউট যার কারণে এটার সামনে মাইনাস বসাইছি আমরা। ওকে, এরপর বলছে পেই, পেই হচ্ছে ফেসবুক। আমরা আবার যাই, দেখেন ট্রানজ্যাকশন থেকে আমরা এই যে ফেসবুক নামক এইটাকে পেই হিসেবে পাইছিলাম, যার কারণে পেইতে ফেসবুক আছে। আর ডেসক্রিপশনে দেখেন বলছে কার্ড পারচেজ 04 এত, এটা হচ্ছে আমার মানে ডেসক্রিপশন। ঠিক আছে, তাহলে আমরা ডেসক্রিপশনে যাই, এই যে কার্ড পার্টসে 04 এত, এই যে এটা, এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন। তার মানে আমার কলাম ওয়ান মানে সরি প্রথম রোতে যা যা আছে এই প্রথম রোটা এই প্রথমে আমাকে এখানে একটার পর একটা দেখাচ্ছে। হ্যাঁ, রেফারেন্স আর চেক নাম্বার নো ফিল্ড, এটা আমরা দেই নাই। এখন যদি এখান থেকে আমরা নেক্সট করি, নেক্সট, নেক্সট করলে এখানে দেখেন আমার 2 নাম্বার ঘরের যা আছে অ্যামাউন্ট আছে 49.99। ঠিক আছে, আমার 2 নম্বরে কি আছে দেখেন, 2 নম্বর ট্রানজাকশন 49.99, সেম এটা মিলে যাবে। হ্যাঁ, তো আমরা যেটা করব এই কাজ করার সময় আমরা এই ধরেন 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার এইভাবে একটু করে মিলিয়ে দেখবো দুইটা একটা, হ্যাঁ যে ঠিক আছে কিনা। আচ্ছা আর একটা জিনিস এখানে আপলোড করার আগে আরেকটা কাজ করতে হবে, এটা আমি একটু বলতে ভুলে গেছি। আপলোড করার আগে সবাই এই কাজটা অবশ্যই অবশ্যই করবেন।
সেটা হলো, আমি যেটা ওপেন করি, এখানে দেখেন এইখানে যে অ্যামাউন্টটা আছে, এই যে এইখানে যে অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্টের ঘরে একটা টেস্ট করবেন। টেস্টটা কি? আমি যদি আমার স্টেটমেন্টে যাই, স্টেটমেন্টে গেলে দেখেন আমার ওপেনিং ব্যালেন্স কত, 399.47, ঠিক আছে? এইখানে আমি বসাবো 399.47, ওপেনিং ব্যালেন্সটা দিব। দেওয়ার পরে আমি যদি এখানে এটাকে পুরোটা টান দিয়ে এই জায়গায় অটো সাম করি, তাহলে আমার যে ব্যালেন্সটা এখানে শো করবে এটা অবশ্যই এবং অবশ্যই আমার এন্ডিং ব্যালেন্সের সাথে মিলতে হবে। এন্ডিং ব্যালেন্সের সাথে মিলে যাবে, হ্যাঁ? এইটা যদি না মিলে তাহলে বুঝবেন যে আপনার লেনদেনে কোথাও বা ট্রানজাকশনে কোথাও তুলতে কোথাও ভুল হয়েছে। ওকে? তাহলে আমরা এটা সহ আবার আপলোড করা যাবে না, এটা ডিলিট করে দিতে হবে। এটা জাস্ট আমরা টেস্ট করার জন্য যে আমার এখানে ওপেনিং ব্যালেন্স দিলে আমার এন্ডিং ব্যালেন্স মিলে কিনা। এরপরে আপলোড করবেন। ওকে? আচ্ছা। তাহলে এখানে আমরা কি চেক করলাম? আপলোড করার পর আমরা দেখলাম যে রো ওয়াইজ আমার এটা ঠিক আছে কিনা। আমি দেখলাম মোটামুটি ঠিক আছে। তাহলে আমি করব নেক্সট। এখানে দেখেন কি বলছে, এখানে সবগুলা ট্রান্সেকশন এখানে টিক দেওয়া আছে এবং এটা বলছে ইম্পোর্ট কমপ্লিট করতে বলতেছে। আমি কমপ্লিট ইম্পোর্ট দিলাম। দেখেন। এখন কি হইলো? এখন যেটা হইলো, আমার এই যে ব্যাংকের এখানে যে আমার ব্যাংক স্টেটমেন্ট, এই যে ব্যাংক স্টেটমেন্ট, আমি কিন্তু এই ব্যাংক স্টেটমেন্ট দেখে পুরোটা ব্যাংক স্টেটমেন্টই আপলোড করলাম। হ্যাঁ? তাহলে এখন কি হলো? আমার এখানে আসতেছে। পুরো ব্যাংক স্টেটমেন্টটা এখানে আপলোড হয়ে আসবে। দেখেন আমার এখানে ওপেনিং ব্যালেন্সটা এখানে দেওয়ার কারণে এই যে প্রথমে আমরা রিকনসাইল করে ব্যাংক স্টেটমেন্টে ওপেনিং ব্যালেন্সটা আনছিলাম, যার কারণে কিন্তু আমার এখানে সবগুলো স্টেটমেন্ট আপলোড হওয়ার পরে আমার এখানে এন্ডিং ব্যালেন্স একদম মিলে যাচ্ছে। হ্যাঁ? এই যে দেখেন। এখন আমি যদি এখানে আছে রিকনসাইল অপশনে, এখানে ৪ টা অপশন তো, একটা আছে রিকনসাইল অপশনে। আমি যদি ব্যাংক স্টেটমেন্টে যাই, ব্যাংক স্টেটমেন্টে ক্লিক করলাম। এখন দেখেন এখানে আগে আমার শুধু ওপেনিং ব্যালেন্স ছিল। ওপেনিং ব্যালেন্সটা যেটা রিকনসাইল করা। এছাড়া বাকি যে ট্রানজ্যাকশনগুলো আমি আপলোড করছি সেগুলো কিন্তু এখানে চলে আসছে একদম ঠিকঠাক মতো। ওকে? আর অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনে যদি যাই, অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনে শুধু একটাই আছে। কারণ অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনে আমি কি করছি? ওপেনিং ব্যালেন্সটা শুধু ঠিকঠাক মতো এড করে রিকনসাইল করে দিছি। ওকে? আর আমি যে রিকনসাইল এখানে গেলে আমি যে ট্রানজ্যাকশনগুলো এইমাত্র আপলোড করলাম সেই ট্রানজ্যাকশনগুলো এখানে পাবো। ওকে? এই ট্রানজ্যাকশনটা এখানে পাবো। আচ্ছা। এখন যেটা হচ্ছে, দেখেন আমার প্রথম ট্রানজ্যাকশন কি ছিল? 5 ফেব্রুয়ারি ফেসবুক কার্ড পারচেজ, এইটা এই যে 39.72। এখন দেখেন আমরা পেইতে দেওয়ার কারণে এখানে হু মানে কার কাছে গেছে অটোমেটিক্যালি ফেসবুক চলে আসছে। হোয়াট এখানে বলছে, হোয়াট মানে হচ্ছে অ্যাকাউন্ট। আমার কোন চার্ট অফ অ্যাকাউন্টের বা কোন ধরনের এটা এক্সপেন্স সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে ফেসবুক পেই দেওয়ার কারণে ও আমাকে একটা সাজেশন দিচ্ছে, যে সাজেশনটা হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। ফেসবুকে নর্মালি আমরা অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিংই করি। এটাও সাজেশন দিচ্ছে। এইটা মোটামুটি ঠিক আছে। হ্যাঁ? এখন যদি আমি এটাকে ওকে করি, ওকে করলে দেখেন এইটা আমার রিকনসাইল হয়ে যাবে। এইটা যদি আমি ওকে করি, এখন যদি আমি অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনে আসি, তাহলে দেখেন আমার এখানে ২ টা ট্রানজ্যাকশন দেখাচ্ছে। একটা হলো ওপেনিং ব্যালেন্স তো আমি দিছি। আরেকটা হচ্ছে এই যে ফেসবুক এইমাত্র যেটা আমি রিকনসাইল করলাম সেটা এখানে আছে। এটা তো আমার ব্যাংক স্টেটমেন্টেও আছে। ব্যাংক স্টেটমেন্টেও এটা রিকনসাইল দেখাবে। এই যে ব্যাংক স্টেটমেন্টে দেখেন ফেসবুক এটা রিকনসাইল দেখাচ্ছে। ওকে? এখন আমার এগুলো আমরা কি করছি? এগুলো আমরা ক্যাটেগরি করছি। ঠিক আছে? আলফি ভাই বলছিলেন যে ক্যাটেগরিটা ChatGPT দিয়ে করা যায়। ChatGPT দিয়েও করা যায়। গুগল থেকেও নেওয়া যায় অনেক কিছু। আচ্ছা, এটা আমরা দেখছি। আসুক। ওকে, আসছে। এখন দেখেন এখানে আছে লিঙ্কডইন। লিঙ্কডইনটা কিন্তু এখানে আসে নাই। হ্যাঁ? তো আমি যদি এখানে লিখি লিঙ্কডইন নিয়ে নিউ কনট্যাক্ট, এখানে ক্লিক করলে লিঙ্কডইন চলে আসবে। হ্যাঁ?
তাহলে এইখানে আমার এই লিঙ্কডইনটা নরমালি আমাদের কি ধরনের অ্যাকাউন্ট, এইটা আমরা চ্যাট জিপিটিতে দিয়ে দেখি ও কি রেজাল্ট দেয়। লিঙ্কডইন লিখে ব্র্যাকেটে লিখি হোয়াট কাইন্ড অফ অ্যাকাউন্ট ইজ দিস, এটা যদি আমি একটু দিয়ে দেখি ও কি বলে। ও বুঝতে পারতেছে না। আচ্ছা, এখানে ধরেন লিঙ্কডইন, এখানে যদি দেই হোয়াট কাইন্ড অফ চার্ট অফ অ্যাকাউন্ট ইজ দিস, সে অনেক কথা বলতেছে। আচ্ছা, এটা যেহেতু আমার বের হয়ে গেছে, এটা এক্সপেন্স অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে আরেকটা ট্রাই করি, লিখি হোয়াট কাইন্ড অফ এক্সপেন্স অ্যাকাউন্ট ইজ দিস। আচ্ছা, এখানে দেখেন ও যেটা আমাদেরকে হেল্প করতেছে সেটা হলো এই যে এইটা লেখার পর হোয়াট কাইন্ড অফ এক্সপেন্স অ্যাকাউন্ট, আলটিমেটলি ওকে আমার ধরাই দিতে হচ্ছে যেটা এক্সপেন্স অ্যাকাউন্ট। হ্যাঁ, তার মানে হ্যাঁ, আপনি মানে চ্যাট জিপিটি আপনাকে তখনই হেল্প করতে পারবে যখন আপনার অ্যাকাউন্টিং নলেজ পুরা থাকবে এবং ছোট ছোট দুটো একটা বিষয়ে হয়তো বা আপনি কনফিউশনে থাকবেন, তখন আলটিমেটলি চ্যাট জিপিটি আমাদের খুব একটা উপকার করতে পারবে না। ও যেটা আমাদেরকে করছে সেটা হচ্ছে যে এই যে এখানে বলছে যে এইটা, সরি, হ্যাঁ, ওই কোথায় গেল? আচ্ছা, এই যে এখানে বলছে যে এটা কি হতে পারে, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এক্সপেন্স হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে এটা হইতে পারে সফটওয়্যার এন্ড সাবস্ক্রিপশন এক্সপেন্স হতে পারে, তারপর রিক্রুটমেন্ট এক্সপেন্স হতে পারে। এত কিছু এখানে মেম্বারশিপ, প্রফেশনাল মেম্বারশিপ এন্ড ডিউজ হইতে পারে। হ্যাঁ, এখানে অনেক কিছু হইতে পারে। তো আমরা যেটা করব, আমরা একটু এখানে দেখি, যেমন লিঙ্কডইনে আমরা কি করি, লিঙ্কডইনে আমরা আহ, এই রিক্রুটমেন্ট বা যেটাই করি, হ্যাঁ, এইটার লিঙ্কডইনের ব্যাপারটা হচ্ছে যে এখানে সাবস্ক্রিপশন নিতে হয়। সাবস্ক্রিপশন ছাড়া লিঙ্কডইনে এইসব মানে কোনো কিছুই নেওয়া যায় না। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম কাজ হবে লিঙ্কডইনে সাবস্ক্রিপশন করা, সাবস্ক্রিপশন নাও, মান্থলি হোক ইয়ারলি হোক সাবস্ক্রিপশন। তার মানে আমরা এইখানে অ্যাকাউন্টের ঘরে এটা লিখবো হচ্ছে সাবস্ক্রিপশন। এই যে সাবস্ক্রিপশন আছে, ঠিক আছে, এটা আমি ওকে করে দিলাম, এইটাও রিকনসাইল হয়ে গেল, সেম আগের জায়গায় বসে যাবে। হ্যাঁ, এখন ধরেন এই যে মিস্টার শাহ, এই শাহটা এখন ব্যাপারটা কি হয়েছে, আমার ক্লায়েন্ট আমাকে যে ট্রানজ্যাকশনের ডকুমেন্ট দিয়েছে তাতে করে আমার সবগুলো নতুন করে করতে হচ্ছে। এখন যদি একটা ট্রানজ্যাকশন ক্লায়েন্ট আগে করে থাকে তাহলে কি হবে, ধরেন এই যে মিস্টার শাহ, এটার আপনার একটা ট্রানজ্যাকশন আমরা করি, এই যে অনের 6 ফেব্রুয়ারি 2020 মিস্টার শাহ রিসিভ করছি আমরা 800 টাকা। এটা যদি আমি একটা ট্রানজ্যাকশন করি, ধরেন আমি কি করব, এটাকে রিসিভ, তাই তো, ইনভয়েস, না এটা আমি রিসিভ পেমেন্ট করি সরাসরি। এই যে প্লাস থেকে আমি রিসিভ মানিতে গেলাম, রিসিভ মানিতে গিয়ে আমি ব্যাংক সিলেক্ট করলাম, নেক্সট। আচ্ছা, এখানে ছিল আমার ডেট ছিল হলো 6 ফেব্রুয়ারি 2020, সরি 2020-এর ফেব্রুয়ারি, এটা হচ্ছে 6 তারিখ। ওকে, এখন ফ্রম হচ্ছে শাহ, মিস্টার শাহের কাছ থেকে আমি নিছি। আমার আইটেম কি ছিল, ধরেন আমি আইটেম দিলাম এইটা,
এই আইটেমটা আমি ধরেন বিক্রি করছি, টাকা কত, টাকা হচ্ছে 800। ধরেন ইউনিট প্রাইস আমি এখানে যদি ঠিক করি, এটার দাম ধরলাম আমি 800 ধরে নিচ্ছি আর কি, হ্যাঁ 800। ট্যাক্স রেট হচ্ছে, আমি 0 দিই, নো ভ্যাট দিই, তাহলে 800ই থাকবে আমার, যেহেতু 800। এটাকে আমি সেভ করলাম, মানে 2020-এর 6 ফেব্রুয়ারিতে ধরেন আমি একটা প্রোডাক্ট সেল করছি, যে প্রোডাক্ট থেকে আমার সরাসরি টাকা আসছে 800 টাকা। এখন যদি আমরা এখানে আমি একটু রিফ্রেশ দিই পেজটা, যদি আমরা আমাদের সিস্টেমে আগে থেকে এই এন্ট্রিগুলো দিয়ে রাখি, যখনই যে কাজ করছি তখনই যদি আমরা এন্ট্রিগুলো দিয়ে রাখি, তাহলে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করার পর জিনিসটা কেমন দেখাবে সেটা দেখাচ্ছি। দেখেন এইটা কিন্তু ম্যাচ হয়ে গেছে, ম্যাচ, এই ম্যাচ, হ্যাঁ এখানে আর কিচ্ছু কোনো অ্যাকাউন্ট কিছু সিলেক্ট করতে হবে না, জাস্ট খালি এখানে ওকে দিলেই এটা ম্যাচ। তার মানে আপনি যদি রেগুলার আপনার জেরোতে ট্রানজ্যাকশন আপডেট করেন, আপনার খরচগুলো বা আপনার জমাগুলো লিখে রাখেন, তাহলে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট আসার পর প্রতিটাই ম্যাচ করতে থাকবে। ওকে, ধরেন এই যে এইটা, হ্যাঁ ডিরেক্ট পেমেন্ট, আচ্ছা এইটার ক্ষেত্রে কি হবে দেখেন, এই যে পেপাল পেমেন্ট, তার মানে এটা কি আমরা কি করছি, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেপালে ট্রান্সফার করছি। এখানে কিন্তু এই যে ট্রান্সফার অপশনে যেতে হবে, ট্রান্সফারে ক্লিক করলে এখানে দেখেন একটাই আছে, সেটা দেখাচ্ছে, কিন্তু আমাদের আগে কি করতে হবে, আমাদের একটা পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই যে অ্যাকাউন্টিং থেকে আমরা যাব চার্ট অফ অ্যাকাউন্টে, চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে পেপাল অ্যাকাউন্ট মানে আলটিমেটলি একটা ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে যাব, গিয়ে উইদাউট ব্যাংক ফিড কন্টিনিউ, ব্যাংকের নাম হচ্ছে পেপাল, ওকে, অ্যাকাউন্ট নেম হচ্ছে কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাসেসরিজ পেপাল, ওকে। ধরেন অ্যাকাউন্ট নাম্বার শেষে হচ্ছে এই 4টা ডিজিট, অ্যাকাউন্ট টাইপ আদার, ওটা যেহেতু ক্রেডিট কার্ড না, অ্যাকাউন্ট নাম্বার 9876, ধরেন এটা আমার পেপাল অ্যাকাউন্ট, ওকে। অ্যাকাউন্ট কোড 103, কারণ 102 দিয়ে করছি এর আগে, অ্যাড অ্যাকাউন্ট। এখন ধরেন আমার একটা পেপাল অ্যাকাউন্ট আমি সিস্টেমে অ্যাড করছি, আর এখানে যদি আমি একটু রিফ্রেশ দিই, আচ্ছা এখন দেখেন এখানে যদি আমি ট্রান্সফার দেই, এখানে কিন্তু দুইটা দেখাচ্ছে, হ্যাঁ পেপাল অ্যাকাউন্ট, এটা যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সবগুলো দেখাবে। ট্রান্সফার মানে আপনি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন, এখানে কেন ট্রান্সফার হয়েছে সেটা আমি ব্যাখ্যা করছি অলরেডি। তাহলে আমরা এখান থেকে পেপাল সিলেক্ট করে ওকে দিব। এখন দেখেন এই একটা কাজ করার কারণে যতগুলো এই যে ডিরেক্ট ডেবিট পেপাল স্টেটমেন্ট আছে সবগুলো কিন্তু ট্রান্সফারে গিয়ে ওর পাশে এই যে পেপাল সিলেক্ট হয়ে বসে আছে, কম্পিউটার পিছনে পেপাল, এই যে দেখেন, এই যে আপনি একটা করাতে বাকিগুলো সব ধরে ফেলছে যে এগুলো সবগুলো ট্রান্সফার, যার কারণে আমরা কি করব, এগুলোতে জাস্ট ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে এগুলো কিন্তু ট্রান্সফার, অটোমেটিক্যালি ট্রান্সফার ক্যাটাগরিতে এগুলো পড়ে যাচ্ছে, দুইটাতেই ব্যাংক স্টেটমেন্ট এবং আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে, ওকে। এই যে ট্রান্সফার, ট্রান্সফার, এগুলো সব ট্রান্সফার করে দেবেন। এখন এই কস্টিংগুলো আমরা পাবো কোথায়, যখন আমরা পেপাল অ্যাকাউন্ট রিকনসাইল করব তখন কিন্তু এইগুলো আমরা করতে পারবো, ওকে।
আচ্ছা, তাহলে আমরা পেপ্যালে ট্রান্সফার করছি। এখন বাকি যেগুলো থাকলো, এগুলো কি বলছে? কার্ড পারচেজ। এখানে দেখেন, এখানে যদি আমি মোর ডিটেইলস এ যাই, এখানে কিন্তু সরাসরি বলা নাই যে এই কার্ড পারচেজ এর মাধ্যমে পেপ্যালের থ্রুতে সে কি পেমেন্ট করছে, কোথায় পেমেন্ট করছে, হ্যাঁ? এই যে ৳১১৮। এইটাকে কি করতে হবে? এইটাকে অবশ্যই আমার ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে, "এইটা তোমার কোথায় খরচ করছো এবং কি ধরনের খরচ?" সাপোজ ও বলল যে, "এটা আমি একটা ফুড বিল দিছি। আমার একটা পার্টি সহ খাইছি, ফুড বিল দিছি।" তাহলে কি করতে হবে? এই যে এখানে হোয়াট, এই হোয়াট এর ঘরে আমার একটা ফুড বিল আছে কিনা দেখি তো। ফুড বিল নাই। পার্টি সহ খাইলে এন্টারটেইনমেন্ট হবে। এন্টারটেইনমেন্ট এই যে 100% বিজনেস। এটা পার্টি সহ খাইছি 100% বিজনেস এন্টারটেইনমেন্ট। ওকে? এখন হু ধরেন পার্টির নাম লিখলাম আমি শাহ। মিস্টার শাহর সাথে খাইছি আমি। ওকে? তাহলে এই যে মিস্টার শাহর সাথে আমি এন্টারটেইনমেন্ট বাবদ এই টাকাটা খরচ করছি। এটা যদি আমি ওকে দেই তাহলে এটা আমার ব্যাংক স্টেটমেন্ট এবং আমার চার্ট অফ অ্যাকাউন্ট ২ জায়গাতে রিকনসাইল হিসেবে বসে যাবে। ওকে? এখন বলছে যে এই টাকাটা খরচ হয়েছে নেমস্কো পারপাস, নেমস্কো। ওকে? পেইজে দিছিলাম যার কারণে এখানে নেমস্কো। এখন যদি আমি হুর জায়গায় নেমস্কো বসাই তাহলে আমার এখানে নেমস্কো চলে আসলো। এখন নেমস্কোতে আসলে কি হয়? নেমস্কোটা কি জিনিস? এটা যদি আমরা একটু গুগল করি তাহলে একটু দেখি নেমস্কো কি জিনিস। আচ্ছা, ডোমেইন নেম ইমেইল মানে নেমস্কো হচ্ছে একটা ডোমেইন হোস্টিং কোম্পানি। মানে এখান থেকে আমরা ডোমেইন এবং হোস্টিং নিতে পারি। এইটা মূলত যাবে সাবস্ক্রিপশনে। কারণ হচ্ছে এইটা আপনার বছরে, বছরে পেমেন্ট করতে হয়। এটা সাবস্ক্রিপশন ছাড়া নেওয়া পসিবল না। ডোমেইন এবং হোস্টিং। যার কারণে আমরা এটা দিব সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন দেওয়ার পর নেমস্কোতে গেছে, সাবস্ক্রিপশনের পারপাস গেছে, এটা আমি ওকে করলাম। এখন দেখেন নেমস্কো বাকি যে ২ টা আছে ও অটোমেটিক্যালি ধরে ফেলছে। সরি, এই যে এই আরেকটা কার্ড পারচেজ আছে, এটা অটোমেটিক্যালি ধরে ফেলছে মিস্টার শাহর সাথে আমার ওই এন্টারটেইনমেন্ট। আর এই নেমস্কোটা ধরে ফেলছে সেম। নেমস্কোটা আমি ওকে দিলাম। কিন্তু এই যে কার্ড পারচেজের যেটা, এইটা কিন্তু আমার আচ্ছা এই নেমস্কোটা আমি ওকে করে ফেলি। এইটা কিন্তু আমার মিস্টার শাহর সাথে নাও হইতে পারে। এটা আরেকজনের সাথে হইতে পারে। বা এটা আমার অন্য খরচ হইতে পারে। সাপোজ ধরেন এটা ক্লায়েন্টের কাছ থেকে শুনলাম, সে আমাকে বলল যে এইটা আমি একটা পার্কিং বিল দিছি। ধরেন পার্কিং বিল কোথায় দিছি? ধরেন আমি বসুন্ধরা সিটিতে পার্কিং বিল দিছি। তাইলে আমার পেই হচ্ছে কাকে দিছি? বসুন্ধরা সিটি। আচ্ছা এইটুকুই লিখলেই হবে। বসুন্ধরা সিটি। এই নিউ কন্ট্যাক্ট এড করি। আর এই জায়গায় দিছি আমি পার্কিং বিল। আমি এখানে দেখি পার্কিং বিল নামক কোনো বিল আছে কিনা। মানে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। পার্কিং, পার্কিং, পার্কিং। পার্কিং নামে কিছু নাই। তাহলে আমি চাইলে এখানে একটা পার্কিং এড করতে পারি অথবা আমি যদি দেই ট্রাভেল, ট্রাভেল ন্যাশনাল এটা আছে। ট্রাভেল দিই। কারণ আমি ট্রাভেল করতে যাই তো পার্কিংটা করছি। হ্যাঁ? এটাও দিতে পারি অথবা পার্কিং আমি আলাদা একটা ক্রিয়েট করেও দিতে পারি। তাহলে এটা আমি ওকে করি। এখন আসেন এই কয়টা আমার হয়ে গেল। এখন আছে কি ব্লু হোস্ট, এটা কি কার্ড পারচেজ? আচ্ছা এইটাও সেইম। এখন এইটাও আমার জিজ্ঞেস করতে হবে ২৬৫ এটা দিয়ে আমি কি করছি? ধরেন এইটা দিয়ে আমি একটা প্লেনের টিকেট কাটছি। হ্যাঁ? কার কাছ থেকে কাটছি? ধরেন আমি এটা কাটছি হচ্ছে ইউএস বাংলা থেকে। হ্যাঁ? এইটা আমরা জানি না যে এটা কি হইছে। যার কারণে এটা আমরা একটা আনুমানিক দিচ্ছি। বাট এটা আমরা যখন ক্লায়েন্টের কাছ থেকে শুনবো অ্যাকুরেটটা শুনেই দিতে হবে। এটাও আমার ধরেন এটা ট্রাভেল ইন্টারন্যাশনাল। হ্যাঁ? ইউএস বাংলা এয়ারলাইন্সে আমি এত টাকা দিয়ে টিকেট কাটছি। এটাকে আমি ওকে করলাম। ওকে? আচ্ছা, এখন ধরেন ক্যাটেগরিগুলো আমরা কিভাবে করতেছি আশা করি সবাই বুঝতেছেন। এখন ধরেন এই যে ব্লু হোস্ট, এই ব্লু হোস্টটা কি জিনিস? এইটাকে যদি আমি একটু কপি করে আবার একটু দেই। ব্লু হোস্ট ওয়েব হোস্টিং এটাও আসলে হোস্টিং। যদি ব্লু হোস্ট ওয়েব হোস্টিং হয় তাহলে এটা যাবে আমাদের সাবস্ক্রিপশন। তাহলে এইখানে আমি দিব ব্লু হোস্ট নিউ কন্টাক্ট আর এইখানে দিব আমি সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন। ওকে? এটাকে আমরা ওকে করলাম। এখন আসেন বলছে কি মেইলচিম। মেইলচিমটা কি জিনিস? এটা আমরা একটু দেখি। এরকম অনেক কিছুই আপনারা গুগলেই পেয়ে যাবেন। আর যদি
না পান, যেটা আমরা বুঝতে পারতেছি না যে এটা কি, সেম সেটাও আমাদেরকে ওই ক্লায়েন্টের কাছ থেকে শুনতে হবে। এটা কি বলছে? মার্কেটিং ইমেইল প্ল্যাটফর্ম। আচ্ছা, তাহলে এটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, তাই তো? তাহলে এই ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মে আমরা কি করি? অ্যাডভার্টাইজিং দেই। ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মগুলো থেকে আমরা ইমেল অ্যাডভার্টাইজিং করি, তাই না? তাহলে এইটা আমার হবে মেইল চিম, আর এইখানে হবে এই যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। ঠিক আছে, এটাকে ওকে করলাম। এরপর আসেন বলছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি আর ট্রানজ্যাকশন চার্জ, এই দুইটাই হচ্ছে ব্যাংক চার্জ। হ্যাঁ, এখানে ধরেন ব্যাংকের নাম দেই, আমি একটা ব্যাংকই লিখি শুধু আপাতত, ব্যাংক, আর এখানে হবে কি এই যে ব্যাংক ফি। হ্যাঁ, সেম এইটাও, আর এখানে হবে হচ্ছে ব্যাংক ফি। ওকে, এই দুটো যদি আমি ওকে করি তাহলে দেখেন আমার সমস্ত ট্রানজ্যাকশন ডান। এখানে বলছে গুড জব, এবং এখানে বলছে এই যে 320 স্টেটমেন্ট ব্যালেন্স 28 ফেব্রুয়ারি, মানে আমার লাস্ট স্টেটমেন্ট ব্যালেন্স হচ্ছে এইটা। এই পেজটাকে এই অবস্থায় আসার পর আপনারা অবশ্যই এখানে একটা স্ক্রিনশট নেবেন। এই যে দেখেন স্ক্রিনশট নিয়েছি আমি। হ্যাঁ, এটাকে স্ক্রিনশট নিয়ে এটা রেখে দিবেন। দেন কি করবেন? এটা আপনার, এটা যদি আপনার না মিলে তাহলে আপনার এখানে এই এই অ্যামাউন্ট যদি না মিলে তার মানে আপনার ব্যাংক স্টেটমেন্ট হয় নাই, ভুল হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা মিলে গেছে। এখন আমরা এই স্টেটমেন্ট রিপোর্টটা কোথায় পাবো? এখানে দেখেন স্টেটমেন্ট ব্যালেন্স আপনার মিলে গেছে, এখানে রিকনসিলিয়েশন মিলে গেছে। এখন যদি আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্টে যান, অ্যাকাউন্ট স্টেটমেন্টে গেলে দেখবেন সব রিকনসাইলড। হ্যাঁ, সব রিকনসাইলড। আর যদি আপনি এখান থেকে ব্যাংক স্টেটমেন্টে যান, এখান থেকে দেখবেন সব রিকনসাইলড। ওকে, তার মানে সব ঠিক আছে। এখন আমরা কি করব? এখন আমরা অ্যাকাউন্টিং থেকে যাব রিপোর্টে। রিপোর্টে গিয়ে আমরা এখানে লিখব ব্যাংক রিকনসিলিয়েশন। এই যে ব্যাংক রিকনসিলিয়েশন। হ্যাঁ, এই ব্যাংক রিকনসিলিয়েশনে এসে আমরা এখানে ডেট দিব। আমার দেওয়া আছে ফেব্রুয়ারি 2025, আমার এখানে হবে 2020। ফেব্রুয়ারি 2020-এর 1 তারিখ থেকে আমি রিকনসাইল করছি হচ্ছে ফেব্রুয়ারি 2020-এর ফেব্রুয়ারির 29 তারিখ পর্যন্ত। ঠিক আছে, দেওয়ার পর এখানে আমার তো ব্যাংক সিলেক্ট করতে হবে। ব্যাংক হচ্ছে আমার মেট্রো ব্যাংক। আর এখানে বলছে ব্যাংকের মানে ব্যাংক স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্স কত ছিল। তার মানে আমার এন্ডিং ব্যালেন্স ছিল কত? 320.07। এখানে আমার লিখতে হবে 320.07। এইটা লিখে আমি যদি এখানে আপডেট দিই তাহলে দেখেন আমার এখানে ব্যালেন্স ইন জিরোতে যা আছে এটা হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্টের রিপোর্ট। আমি এটাকে সেভ অ্যাজ দিয়ে এটাকে আমি পাবলিশ করতে পারি, কাস্টম করতে পারি, ড্রাফটে রাখতে পারি, অথবা আমি এক্সপোর্ট দিয়ে এক্সপোর্ট ইন পিডিএফ করব, বা এক্সেলও করতে পারি। পিডিএফটা সবথেকে বেশি কাজে দেয়। এই যে দেখেন, এটা যদি আমি ওপেন করি, দেখেন এটা আমার কোনটা কোন ক্যাটাগরিতে করছি, কিভাবে আসছে, সব এখানে দেওয়া আছে। হ্যাঁ, এবং এটা দেখেন, এটা হলো আমার ওপেনিং ব্যালেন্স ছিল এটা, এবং এই যে এখানে দেখেন আমার এন্ডিং ব্যালেন্স, সবগুলোতে কিন্তু এন্ডিং ব্যালেন্স আমার মিলে গেছে। এবং এটাকে আপনারা সেভ করে ওই যে আগের যে স্ক্রিনশটটা নিলাম ওই স্ক্রিনশট এবং এটাকে আপনারা সেভ করে একটা ফোল্ডারে রেখে দিবেন ব্যাংক স্টেটমেন্টের জন্য। হ্যাঁ, মানে ব্যাংক স্টেটমেন্ট এটা ইসের জন্য কি বলে, রিকনসিলেশনের জন্য। এখন আসেন আপনাদেরকে কিছু ডাটা দিই। ব্যাংক রিকনসিলেশন শেষ জিরোতে। হ্যাঁ, আপনাদেরকে কিছু ডেটা দিই। আপনারা এই ক্লাসটা দেখে দেখে অবশ্যই প্র্যাকটিস করবেন। এই যে দেখেন, এগুলো তো মনে হয় আপনাদেরকে দিছিলাম, তারপর আবার দিচ্ছি। এই যে এখানে দেখেন আপনার পিডিএফ আছে, পিডিএফটাতে এক্সেল আছে এবং সিএসভি তিনটাই করা আছে, রেডি করা আছে। আমি তিনটাই আপনাদেরকে দিচ্ছি। যদি করতে ভালো না লাগে দেখে দেখে করবেন, দেখে দেখে করবেন। হ্যাঁ, তা করবেন। সব দিয়ে দিলাম।
ক্লাসের ভিডিও দিব, দেখে দেখে কনভার্সন প্র্যাকটিস করবেন, সব দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখি আর কোনো স্টেটমেন্ট আমার কাছে আছে কিনা। কিসের? আল্লাহ, এই ঝামেলা না করলে আপনারে কাজ দিবে কেডা বলেন? এই ঝামেলা থাকবে জন্যেই এই ঝামেলা থাকবে জন্যই তো এই কাজ আপনাকে দিবে, তা নাহলে তো ও নিজেই করতে পারে। বুঝছেন? ধরেন আমরা এখানে যে কয়টা ট্রানজাকশন করতেছি এই কয়টা ট্রানজাকশনে তো আর কাজ দিবে না, দিবে ধরেন 100-150 ট্রানজাকশন একটা ব্যাংক রিকনসিলিয়েশন দিবে। এইটা দিলে কমপক্ষে $50 কাজ এটা। ব্যাংক স্টেটমেন্ট, আচ্ছা বাকি আমার ব্যাংক স্টেটমেন্ট রাখছি কোথায়? আচ্ছা, অসুবিধা নাই, আপনারা এগুলো করতে থাকেন, মানে এই প্রথমটা প্র্যাকটিস করেন, আমি দেখি আজকের মধ্যে আরো কিছু ব্যাংক স্টেটমেন্ট আপনাদেরকে দিব যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? এটা দেখে দেখে হলেও করবেন, ক্লাস দেখবেন আপনার, আহ, মানে দেখে দেখে করবেন, প্লাস যদি না পারেন তাহলে দরকার পড়লে আমি তো এখানে সবই দিচ্ছি, একদম রেডি করা জিনিস আছে, দরকার পড়লে এটাই আপলোড করবেন, ক্যাটাগরি করবেন। ঠিক আছে? তারপরেও এটা একটু করতে হবে, এটা না করলে এটা কিন্তু মনে রাখতে পারবেন না। হ্যাঁ, 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 কন্টাক্ট অ্যাড হয়ে গেছে। না, 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 নতুন করে অ্যাড করা লাগবে না, সব কন্টাক্ট অ্যাড হয়ে গেছে। ওটা অটোমেটিক চলে যাবে, অটোমেটিক পেয়ে যাবেন। জি, 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 জি। ওকে। আচ্ছা, আপনাদের যেটা কাজ সেটা হলো যে আপনারা আজকের ভিডিওটা দেখে একদম দেখে দেখে হুবহু, আপনার কোনো কিছু চিন্তা করা দরকার নেই, হুবহু প্র্যাকটিস করেন আগে একবার। বুঝছেন? তারপরে যে আমরা নতুন বুদ্ধি করবো না, সমস্যা নেই। ওকে। তো ঠিক আছে, আজকের ক্লাস শেষ, আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি, আপনারা একটু প্র্যাকটিস করেন, কালকে আমরা ফাইবারে ক্লাস করব, ফুল ফাইবারে ক্লাস করব কালকে এরকম সকাল থেকে। হ্যাঁ, জি, ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বলেন, 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 বলেন। হুম, হুম, হুম। আচ্ছা, 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 আপনাকে আমি বলতেছি, এটা কাজটা হচ্ছে, ধরেন আমাদের, ধরেন আপনার কোম্পানি একটা ব্যাংক আছে, সিটি ব্যাংক। হ্যাঁ, আপনার কোম্পানি সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটার মাধ্যমে আমরা লেনদেন করি, ধরেন আমরা একটা পার্টিকে পেমেন্ট দিলাম, তো সিটি ব্যাংকের একটা চেক দিলাম, সিটি ব্যাংক থেকে টাকা চলে গেল। আবার ধরেন যে আমরা আরেক পার্টির কাছ থেকে পেমেন্ট পাইলাম, সিটি ব্যাংকের চলে আসলো। তো সারা মাস ধরে বা ধরেন আমরা যখনই কাজ করি, ওই অ্যাকাউন্টে তো আমাদের লেনদেন হচ্ছে, তাই না? এখন এই যে লেনদেন হচ্ছে এটার দুইটা রেজিস্টার মেনটেন হচ্ছে, আজকের ক্লাস থেকে আপনার বোঝার কথা। একটা রেজিস্টার মেনটেন করছে হলো ব্যাংক, একটা রেজিস্টার মেনটেন করছি আমি বা আমরা, আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট, তাই তো? এখন ধরেন ব্যাংকের সাথে যদি আপনার চার্ট অফ অ্যাকাউন্টের লেনদেনের যদি মিল না থাকে, সেম লেনদেন না হয়, তাহলে তো আপনার অ্যাকাউন্টস হবে না। হ্যাঁ, এবং ব্যাংক, আমরা ধরেন লেনদেন করতে গিয়ে আমরা ভুল করতে পারি, আমাদের ইয়ে করতে পারি, কিন্তু ব্যাংক কিন্তু আপনার টাকা জমা এবং উত্তোলনে কখনো ভুল করবে না, জেনারেলি করে না আর কি। হ্যাঁ, তো আমরা যেটা করি, আমরা যে ব্যাংক স্টেটমেন্টটা মাসে মাসে পাই বা যখনই পাই, সেই স্টেটমেন্ট ধরে আমরা আমাদের যে চার্ট অফ অ্যাকাউন্ট আছে এই চার্ট অফ অ্যাকাউন্টটাকে আমরা সমন্বয় করি। সমন্বয় বলতে এটা প্লাসও হতে পারে, মাইনাস হতে পারে, যদি আমার এখানে ভুল থাকে তাহলে যাতে আমরা ঠিক করতে পারি। ওকে। এই জন্য ধরেন ব্যাংকের খাতা আর আমার খাতা দুটো পাশাপাশি রেখে আমি মিলাবো যে আমার এটা ঠিক আছে কিনা, আমার আমার ব্যাংকের সাথে আমার লেনদেন ঠিক আছে কিনা, ব্যাংকের সাথে আমার হিসাব ঠিক আছে কিনা। এইটাকেই বলতেছি আমরা ব্যাংক সমন্বয়, ব্যাংকের সাথে আমার লেনদেন ঠিক আছে, ব্যাংকের সাথে যদি আমার লেনদেন ঠিক না থাকে, মানে ব্যাংক হিসাব করছে যে আমার 1 লাখ টাকা জমা, আমি এখানে আমার লিখে রাখছি 1,10,000 টাকা জমা, তাহলে আমার অ্যাকাউন্ট কিন্তু কোনোদিনও মিলবে না। বুঝতে পারছেন? এই জন্য আমাদের ব্যাংকের স্টেটমেন্টের সাথে আমাদের যে হিসাব,
এটা মিলাতে হবে। যেমন আজকের যে কাজটা আমরা করছি, আজকের কাজটা কি করছি, যে আমার ক্লায়েন্ট ধরেন কোনো ব্যাংকের হিসাবেই তোলে নাই, তাহলে আমরা যখন রিকনসাইল করলাম তার মানে কিন্তু এই যে ব্যাংকের স্টেটমেন্ট দেখে দেখে ফুল হিসাবটা কিন্তু আমাদের অ্যাকাউন্টসে চলে আসলো। বুঝতে পারছেন? এই জন্যই আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী করতে হবে বা ব্যাংক রিকনসিলিয়েশন করতে হবে। হুম হুম সেটার ক্ষেত্রে ধরেন আপনার অ্যাকাউন্ট দুইটা, একটা হলো সিটি ব্যাংকে আর একটা হলো ক্যাশ অ্যাকাউন্ট। ওকে, মানে আপনার ড্রয়ারে ক্যাশ থাকে, পেটি ক্যাশ যেটা বলি, ক্যাশ অ্যাকাউন্ট থাকে, ক্যাশ ইন হ্যান্ড। এখন এই ক্যাশ ইন হ্যান্ডটাও আমরা সেম ওয়েতে রিকনসাইল করতে পারবো। ধরেন আমরা আমরা একটা পেমেন্ট দিছি ক্যাশ থেকে, তাই না? তাহলে মানে আমার ক্যাশ থেকে টাকা কমছে, আমরা রিসিভ করছি ক্যাশে, মানে ক্যাশে বাড়ছে। তাহলে এই যে ক্যাশের যে স্টেটমেন্টটা, এই ক্যাশের স্টেটমেন্টটাকে আমরা রিকনসাইল করতে পারবো। কিন্তু এক্ষেত্রে হয় কি, ক্যাশের স্টেটমেন্টটা আমরা কিন্তু আলাদা কোনো জায়গা থেকে স্টেটমেন্ট পাই না। ক্যাশ তো আর আমার ব্যাংকেও যায় না, কোথাও যায় না, সেটা তো সেই স্টেটমেন্টটা কোথায় থাকে, আমার লেজারে থাকে, ধরেন আমার আমার ধরেন রেজিস্টারে থাকে, তাই না? তখন ওই রেজিস্টারের সাথে আমি আমার এই যে সফটওয়্যার এটা মিলাবো। এটা কি আপনার জানা দরকার বলেন, যে এটা কিভাবে করে? জানা দরকার না? আপনার পরের ক্লাসে আমি এটা আপনাকে হাতে কলমে দেখাই দিব, এটা বেশি সময় লাগবে না, 5 মিনিট সময় লাগবে, দেখাই দিব, তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে, তাহলে কালকে আবার সকাল 7টায় ক্লাস, আমরা টানা 4টা ক্লাস করব, যেহেতু রমজান মাস, আমরা রমজান মাস পরে এই ব্যাচটাকে নিয়ে যেতে চাচ্ছি না। কারণ আপনাদের এত লেন্দি করে লাভ হবে না, যার কারণে আমরা টানা 4টা ক্লাস করে আমরা একটা লেভেলে যাব, গিয়ে আমরা আরো 2টা ব্যাচের সাথে একসাথে ক্লাস করা শুরু করব অনলাইন রমজানে। ঠিক আছে, তো আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি, সবাই দেখে একটু প্র্যাকটিস করেন, একটু সময় করে একটু করেন, তা না হলে এই জিনিসগুলো ভুলে যাবেন। হ্যাঁ, কষ্ট করে ক্লাস করতেছেন, একটু প্র্যাকটিস করেন। তো ঠিক আছে, তাহলে অসংখ্য ধন্যবাদ, আমি ভিডিও আপলোড করে দিচ্ছি। হ্যাঁ।